ক্লাসটা সম্পূর্ণ মন দিয়ে শোনো, ডেফিনেটলি তুমি এখান থেকে একটা পাথ বা ওয়ে খুঁজে পাবে। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারেন বা আনমিউট করতে পারবেন। গুড ইভিনিং স্যার। থ্যাংক ইউ। তো গুড ইভিনিং প্রত্যেককে। তো আশা করছি সবাই ভালো আছো। তো দেখো আজকের ক্লাসটা, তো তোমরা যারা ক্লাসে আছো বা তোমরা যারা ক্লাসে উপস্থিত আছো প্রত্যেককেই বলছি, তো ক্লাসটা প্রত্যেকে মন দিয়ে করো। তোমাদের যে হিন্দি গ্রামারের যে পার্টটা রয়েছে, আশা করি তোমাদের এই পার্ট নিয়ে কোনো প্রবলেম বা কিছু যে এই কোয়েশ্চেনটা পারছি না বা এটা আমার দ্বারা সম্ভব নয়, এই জিনিসটা হয়তো আশা করছি কারোর মধ্যে থাকবে না। তো প্রত্যেককে বলবো একদম শেষ পর্যন্ত ক্লাসটাই থাকবে। আর ফার্স্ট তোমাদের ক্লাস শুরু করার আগে আমি সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করবো যে তোমাদের সিলেবাসে কি কি আছে। ঠিক আছে, হিন্দি গ্রামারের যে পার্টটা রয়েছে সেখানে তোমাদের কি কি আছে সেটা নিয়ে আগে ফার্স্ট একটু আলোচনা করব। তো প্রত্যেকে শুনতে পাচ্ছ? তো দেখো আমাদের যে হিন্দি গ্রামারের যে পার্টটা আমাদের রয়েছে সেখানে কি কি আছে সিলেবাস, ফার্স্ট আমরা সিলেবাসটা দেখবো। দেখো প্রথমেই রয়েছে কিন্তু আমাদের কিনা সন্ধি। স্যার আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না স্যার, স্ক্রিন ভিজিবল হয়নি স্যার। হ্যাঁ স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে এবার। বাকিরা একটু জানিও, বাকিদের ক্ষেত্রে স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা স্যারকে একটু জানিয়ে দেখো। থ্যাংক ইউ স্যার। তো দেখো আজকের টপিক হচ্ছে তোমাদের যে যে টপিকটার উপর আমি ক্লাসটা করাবো সেটা হচ্ছে কারক। ঠিক আছে, তো কারক একটা সোজা চ্যাপ্টার বলতে পারো, অনেকের কাছে সোজা মনে হতে পারে বা অনেকের কাছে মনে হতে পারে যে একটু কঠিনও মনে হতে পারে, বাট আজকের ক্লাস করার পরে আশা করি প্রত্যেকেই যে কোনো কারক বা কারক থেকে যদি কোনো কোয়েশ্চেন তোমাদের থেকে থাকে বা কারক থেকে যদি কোনো কোয়েশ্চেন আসে, আশা করি প্রত্যেকে অ্যান্সার করতে পারবে নির্দ্বিধায়, কোনো অসুবিধা তোমাদের হবে না। ঠিক আছে, আজকের টপিক হচ্ছে কারক। কিন্তু তার আগে আমি সিলেবাসটা একটু বলে নিই তোমাদের প্রত্যেককে। যে যেমন ধরো রয়েছে তোমাদের সন্ধি। ঠিক আছে, খুব বেশি যে তোমাদের অনেক বেশি কিছু রয়েছে তা কিন্তু নয়। সন্ধি সমাস এই দুটো তোমাদের চ্যাপ্টার রয়েছে। তারপরে ধরো যেগুলো রয়েছে সেগুলো বাদবাকি সব কিন্তু মোটামুটি একটা সোজা চ্যাপ্টার আমরা বলতে পারি। যেমন ধরো বললাম পর্যায়বাচী শব্দ, যেটা আমরা বাংলায় বলছি কিনা সমার্থক শব্দ, বা সামান্য অশুদ্ধিয়া, মানে ধরো একটা সেন্টেন্স তোমাদের দেওয়া হবে, সেই সেন্টেন্সের মধ্যে কারক সম্বন্ধী ত্রুটি থাকতে পারে, অথবা লিঙ্গ সম্পর্কিত ত্রুটি থাকতে পারে, অথবা বচন সম্পর্কিত কিন্তু ত্রুটি থাকতে পারে। ঠিক আছে, এবার দেখো একটা জিনিস, তারপরে আছে কি বাক্যাংশকে নিয়ে এক শব্দ, মানে যেটা আমরা বলছি এক কথায় প্রকাশ বলতে পারো। ঠিক আছে, এক কথায় প্রকাশ। তো যেমন ধর একটা সেন্টেন্স বলা হলো যে যেটা কল্পনা করা যায় না, যেটা কল্পনা করা যায় না তাকে আমরা কি বলতে পারি? অকল্পনীয়। এটা কিন্তু আমরা বাংলাতেও বলছি, হিন্দিতেও কিন্তু ঠিক সেম অকল্পনীয় হবে। বাংলায় যেটা আমরা বললাম অকল্পনীয়, হিন্দিতেও যদি আমরা এক কথায় প্রকাশ করি তবুও কিন্তু সেই অকল্পনীয়ই হবে। তো দেখো হিন্দিতে অ্যান্সার করা এতটাই সোজা যে বাংলার সাথে কিন্তু অনেকটা মিল রয়েছে আমরা বলতে পারি। ঠিক আছে, তারপরে রয়েছে কি মুহাবরে বা লোকোক্তিয়া। মুহাবরে বা লোকোক্তিয়া আমরা কোনটাকে বলছি? যেটা হচ্ছে আমাদের বলতে পারো যে প্রবাদ বাক্য। আমরা বাংলায় অনেক সময় বলে থাকি না, যেমন ধরো বললাম যে নাচতে না জানলে উঠোন বাঁকা, তাই তো? এটা আমরা প্রবাদ বাক্য বলতে পারি। হিন্দিতে এটাকে আমরা কি বলছি? যে নাচ না জানে তো অঙ্গন টেढ़ा। এগুলো হচ্ছে একটা মুহাবরে বা লোকোক্তিয়া তোমরা বলতে পারো। তারপরে রয়েছে হচ্ছে তোমাদের গদ্যাংশ। গদ্যাংশ এমন একটা পার্ট যেখানে একটা ধরো প্যারাগ্রাফ তোমাদের তুলে দেওয়া হবে, সেই প্যারাগ্রাফের কিছু কিছু অংশ, মানে ধরো একটা প্যারাগ্রাফের মধ্যে তোমাদের 4টে শূন্যস্থান দেওয়া হলো, সেই শূন্যস্থানগুলোর মধ্যে থেকে যে প্যারাগ্রাফটা দেওয়া হয়েছে কিছু কিছু শব্দ তোমাদের তুলে নেওয়া হবে, এবং সেই শব্দটা তোমাদের ফিল করার জন্য 4টে অপশন দেওয়া হবে, যের মধ্যে কোনটা আমাদের কারেক্ট হচ্ছে, যেটা আরো সোজা একটা পার্ট আমরা বলতে পারি। ঠিক আছে,
তো যাই হোক, সিলেবাসে খুব বেশি কিছু তোমাদের নেই, একদম সিম্পল বলতে পারো, কয়েকটা চ্যাপ্টার তোমাদের আছে। কিন্তু আমরা মোটামুটি যেগুলো দেখো, যেটা বাক্য শুদ্ধি বললাম, বাক্য শুদ্ধির মধ্যে কিন্তু সমস্ত রকম ভুল থাকতে পারে। যেমন ধরো লিঙ্গ, বচন, কারক, এগুলো কিন্তু তোমাদের সিলেবাসে নেই, বাট এই বাক্য শুদ্ধির মধ্যে কিন্তু এইসব সম্পর্কিত ভুল তোমাদের থাকতে পারে, ঠিক আছে? তো এই কারণেই বলছি যে প্রত্যেকটা চ্যাপ্টারই কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো দেখো, আজকের টপিক হচ্ছে আমাদের কারক। তো কারক করার আগে আমি তোমাদের কাছে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে কি না, যে আমাদের যে কাল কটা আছে আমরা ইংলিশে করে এসেছি না, যে টেন্স যেটা করে এসেছি, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স, এটা আমরা আগেই করে এসেছি। তো ঠিক সেম হিন্দিতেও আমাদের রয়েছে বর্তমান, ভূত আর ভবিষ্যৎ, তাই তো? বর্তমান বললাম, ভূত বললাম আর ভবিষ্যৎ, এই তিনটে কাল কিন্তু আমাদের রয়েছে হিন্দিতে, ঠিক আছে? বর্তমান মানে জানো প্রত্যেকে, বর্তমান কালকে বোঝানো হচ্ছে। আর ভূতকাল মানে হচ্ছে এটাকে আমরা বলছি কি অতীতকাল। আর ভবিষ্যৎ মানে জানো প্রত্যেকে একই ব্যাপার, ঠিক আছে? তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। দেখো, আজকের টপিকে আমরা কি কি জানবো, কারকের কত প্রকার ভাগ আছে, বা কারক বলতে আমরা কি জানছি, কারকের কত প্রকার ভাগ এবং উদাহরণ, প্রত্যেকটা সম্পর্কে কিন্তু আমরা জানবো। পুরোপুরি কারক চ্যাপ্টার তোমাদের আজকে কমপ্লিট আমি করিয়ে দেবো, ঠিক আছে? যে কারক থেকে যদি কোনো কোয়েশ্চেন তোমাদের আসে বাই চান্স, একটা কোয়েশ্চেনও তোমাদের মিস হবে না। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো দেখো, ফার্স্ট প্রথমে আমাদের রয়েছে কিনা কারক কিসে कहते हैं, তাই তো? কারক কিসে कहते हैं। তো আরেকটা জিনিস একটু বলে নিই, তোমরা যারা নতুন ক্লাস করছো, অনেকে আমরা যেহেতু আমরা প্রত্যেকে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট, তো অনেকের মনে হতে পারে যে হিন্দিটা রিডিং পড়তে সমস্যা হচ্ছে, বা অক্ষর অনেক সময় আমাদের চিনতে প্রবলেম হয়, অক্ষর চিনতে প্রবলেম হয়। তো তাদের টেনশনের কোনো ব্যাপার নেই। তোমাদের আজকের ক্লাসের পরে পরবর্তী যে ক্লাসগুলো আসছে, যার যেখানে প্রবলেম থাকবে বা যেখানে প্রবলেম হচ্ছে, একদম বলতে পারো একটা ক্লাসের মাধ্যমে আমি তোমাদের পুরোটা ক্লিয়ার করে দিতে পারবো, ঠিক আছে? আর মোটামুটি যদি 10টা দিন যদি কেউ কন্টিনিউ করে, তাহলে আশা করি হিন্দি গ্রামার বা হিন্দি পড়তে বা হিন্দি শব্দের অর্থ বুঝতে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? 10টা দিন জাস্ট কন্টিনিউ করতে হবে আমার কথা মতন, তাহলে দেখবে প্রত্যেকেই হিন্দি রিডিংও পড়তে পারছো, বা একটা কোয়েশ্চেনের কি বলতে চাইছে সেই মানেটাও কিন্তু প্রত্যেকে বুঝতে পারছো। তো আজকের ক্লাসটা প্রত্যেকে ভালো করে ফলো করো, যেখানে যা প্রবলেম নেক্সট ক্লাস প্রত্যেকের প্রবলেম সলভ হয়ে যাবে, ঠিক আছে? তো কি বলছে দেখো, কারক, কারক শব্দ কা শাব্দিক अर्थ है करने वाला, মানে যদি আমরা বলি যে কারক শব্দের শব্দগত অর্থ কি আমাদের, करने वाला মানে যে করে আর কি, সেটা তাকেই বলা হচ্ছে। কারক শব্দ কা শাব্দিক अर्थ है करने वाला, মানে যে করে তাকেই আমরা কিন্তু বলছি কিনা কারক, বা যার দ্বারা কাজটা করা হচ্ছে বলতে পারো। অর্থাৎ ক্রিয়া কো পুরি তরহ, মানে কোনো একটা কাজ পুরোপুরি, क्रिया को पूरी तरह करने में किसी ना किसी भूमिका को निभाने वाला, মানে ক্রিয়া একটা কাজ সম্পন্ন হচ্ছে, তো সেই কাজটা সম্পন্ন হওয়ার জন্য যে ওয়ার্ড বা যে শব্দের দ্বারা যে ওই যে শব্দটা একটি পুরোপুরি ভূমিকা নিচ্ছে, তাকেই আমরা বলতে পারি কিনা কারক। দেখো তারপরে কি বলছে, संज्ञा या सर्वनाम, संज्ञा या सर्वनाम के जिस रूप से उसका संबंध वाक्य के दूसरे शब्दों से पता चले उसे कारक कहते हैं। পরের লাইনে কি বললাম দেখো, সংজ্ঞা অথবা সর্বনাম। সংজ্ঞা কোনটাকে বলছি আমরা, যেটাকে আমরা নাউন বলে থাকি ইংরেজিতে, যেটাকে আমরা কি বলছি না, নাউন, তাই তো? আর সর্বনাম কোনটা ইংরেজিতে, যেটাকে আমরা বলছি কিনা প্রোনাউন। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, নাউন হচ্ছে সংজ্ঞা আর সর্বনাম হচ্ছে প্রোনাউন। এবার নাউন কোনগুলোকে আমরা বলে থাকি, যে কোনো নাম বোঝালে সেটাকে আমরা বলতে পারি কিনা নাউন বা সংজ্ঞা, যেমন রাম, শ্যাম, কলকাতা, বিহার কোন স্থানের নাম হলো হবে, সেগুলো আমাদের সংজ্ঞার মধ্যে পড়ছে। এবার নামের পরিবর্তে আমরা যেটা ব্যবহার করবো, যেমন ধরো বললাম রাম খুব ভালো ছেলে, কিন্তু সে খুব রাগী, কিন্তু সে খুব রাগী, তো প্রথমে ব্যবহার করলাম কিনা রাম, এই রামটা হচ্ছে আমাদের কিসের মধ্যে পড়বে না, এই সংজ্ঞার মধ্যে পড়বে। আর তারপরের লাইনে কি বললাম, কিন্তু সে খুব রাগী, এই যে সে কথাটা কাকে বোঝালাম, সেই রামকেই বোঝালাম, কিন্তু এটা কিন্তু আমরা সর্বনাম ব্যবহার করলাম, তাই তো? তাহলে সংজ্ঞা আর সর্বনাম বুঝতে পারলে আশা করি। तो কি বলছে দেখো, संज्ञा या सर्वनाम के जिस रूप से उसका संबंध वाक्य के दूसरे शब्दों से पता चले उसे कारक कहते हैं। মানে একটা সেন্টেন্স আমরা বলছি, ধরো রাম রাবণকে মেরেছিল, তাই তো? বা রাম রাবণকে মেরেছে, বা রাম রাবণকে মেরেছিল, এটা আমরা জানি। তো এবার দেখো একটা জিনিস, যে রাম কাকে মেরেছিল, রাবণকে মেরেছিল, তাই তো? রাম রাবণকে মেরেছিল। তো এই যে রাম, এটা হচ্ছে আমাদের সংজ্ঞা। তো এই সংজ্ঞার সাথে যে রাবণকে মেরেছিল তার সাথে কি সম্পর্ক, বা যে রাবণের সাথে কি সম্পর্ক, বা কিভাবে মেরেছিল, যে সম্পর্কটা আমাদের স্থাপন হচ্ছে, সেটাকেই কিন্তু আমরা বলতে পারি কিনা কারক। বোঝা গেল আশা করি। এবার দেখো, কারকের কটা ভাগ আছে, ঠিক আছে? কারকের যদি আমরা ভাগ দেখি, হিন্দিতে আমাদের টোটাল কারকের ভাগ আছে কটা, 8টা ভাগ আছে।
কারকের যদি আমরা হিন্দিতে ভাগ দেখি, টোটাল ভাগ আছে 8টা। ফার্স্ট 1 নম্বরে কি আছে দেখতে পাচ্ছ প্রত্যেকে, কর্তা কারক। আর আরেকটা জিনিস প্রত্যেককে বলবো যে পাশে যে চিহ্নটা আছে এটা একটু প্রত্যেকে মনে রাখবে, তাহলে তোমাদের কারকের অ্যান্সার করতে যদি কখনো নিয়ম যদি তোমরা ভুলে যাও, তবুও তোমাদের আশা করি 60 to 70% তোমাদের এই জাস্ট এই চিহ্নগুলো দেখে তোমরা অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, শুধুমাত্র এই চিহ্নগুলো দ্বারা তোমরা অ্যান্সার করতে পারবে যদি বাই চান্স কখনো নিয়ম ভুলে যাও। ঠিক আছে, তো আমাদের ফার্স্ট রয়েছে কিনা কর্তা কারক। কর্তা কারকের চিহ্ন আমরা কি পাচ্ছি না নেই, তাই তো? মানে কর্তা কারকে আমরা যদি নে চিহ্নটা পাই তাহলে আমরা বুঝতে পারবো কিনা এটা কর্তা কারকের মধ্যে পড়ছে। তারপরে কি আছে দেখো, কর্মকারক। কর্মকারকের চিহ্ন আমরা কি পাচ্ছি না কো। কর্মকারকের চিহ্ন কি আছে, কয় ওকারে কো আছে, তাই তো? তার মানে আমাদের বুঝতে হবে যে কর্মকারক যদি আমাদের কোথাও কোয়েশ্চেন থাকে, ধরো একটা সেন্টেন্স দেওয়া হলো, বলা হলো যে এর মধ্যে এটা কোন কারকে রয়েছে, যদি সেই সেন্টেন্সের মধ্যে তোমাদের কো দেওয়া কোনো শব্দ বা কো এর নিচে যদি আন্ডারলাইন করা থাকে, তোমরা তখন অ্যান্সার করতে পারো যে না এটা কর্মকারক রয়েছে বা এটা কর্মকারক। ক্লিয়ার? তারপরে কি আছে দেখো, করণ কারক। 3 নম্বরে আছে কি আমাদের করণ, মানে যেখানে আমরা ব্যবহার করছি কিনা সে আর কে দ্বারা, মানে কোনো কিছু দ্বারা কোনো কিছু করা হবে এরকম যদি বোঝাই, তো সেটাকে আমরা করণ কারক বলতে পারি। যেমন ধরো সে রয়েছে আর কে দ্বারা রয়েছে, তাই তো? সে আর কে দ্বারা, এই দুটো হচ্ছে কি আমাদের করণ কারকের চিহ্ন। তারপরে 4 নাম্বার রয়েছে দেখো আমাদের কিনা সম্প্রদান কারক। সম্প্রদান মানে কোনো কিছু দান অর্থে বোঝাবে, মানে কাউকে দেওয়া বা কারো থেকে কিছু নেওয়া, এরকম যদি কোনো শব্দ আমরা পাই সেটাকে আমরা বলতে পারি কিনা সম্প্রদান কারক। যেমন দেখো আমরা পাচ্ছি কে লিয়ে আর কো, এই দুটো হচ্ছে কিন্তু আমাদের সম্প্রদান কারকের চিহ্ন। কে লিয়ে আর কো, এই দুটো হচ্ছে কিন্তু আমাদের সম্প্রদান কারকের চিহ্ন। এবার তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে সম্প্রদান কারকেও তো আমরা কো পাচ্ছি, কর্মকারকেও তো আমরা কো পাচ্ছি, তো এই জায়গাগুলো ক্লিয়ার করার জন্য কিন্তু আমাদের পরবর্তী নিয়মগুলো একটু ভালো করে দেখতে হবে। ঠিক আছে, তারপরে দেখো আমাদের কি রয়েছে 5 নাম্বার অপাদান কারক। অপাদান কারক, অপাদান কারকের চিহ্ন কি পাচ্ছি আমরা সে, তাই তো? অপাদান কারকেও সে পাচ্ছি। দেখো করণ কারকেও কিন্তু আমাদের সে ছিল, করণেও সে আছে, অপাদানেও কিন্তু সে আছে। তো আমরা শুধুমাত্র যদি চিহ্ন মুখস্থ করে রাখি বা চিহ্ন দেখে আমরা যদি ভাবতে যাই, তাহলে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের ভুল হওয়ার চান্স থাকবে। তার কারণে কিন্তু পুরো ব্যাপারটা বা কি বিষয়ে কেন বলা হচ্ছে সেটা কিন্তু আমাদের জানতে হবে। তো কি বলছে দেখো, আলাগ হোনে কে অর্থ মে, মানে এখানে আমরা বললাম যে এই করণ কারকের সেটা আমাদের কি কোনো না কোনো উপকরণ অর্থে আমরা ব্যবহার করছি, আর এই অপাদান কারকের যে সেটা রয়েছে সেটা আলাগ হোনে কে অর্থ মে, মানে আলাদা হওয়া অর্থে ব্যবহার করা হয়ে থাকে। বুঝতে পারলে আশা করি? নেক্সট 6 নাম্বার পার্টে আছে কি দেখো আমাদের সম্বন্ধ কারক। 6 নাম্বার পার্টে রয়েছে আমাদের সম্বন্ধ কারক। তো সম্বন্ধ কারকের চিহ্ন আমরা কি কি পাচ্ছি দেখো, কা, কে আর কি। সম্বন্ধ মানে ধরো একটা সংজ্ঞার সাথে বা একটা সেন্টেন্সের সাথে পরবর্তী যে সেন্টেন্স থাকছে বা পরবর্তী যে ওয়ার্ডটা থাকছে তার সাথে কি সম্পর্ক আসছে বা কিভাবে সম্পর্ক স্থাপন করছি, এই যে ওয়ার্ড গুলো দেখতে বা এই যে অক্ষরগুলো দেখতে পাচ্ছ কা, কে, কি, এই তিনটে দ্বারা কিন্তু আমরা প্রকাশ করতে পারি। তো সেটাকে আমরা কি বলবো না সম্বন্ধ কারক। 7 নাম্বার কি আছে দেখো আমাদের অধিকরণ কারক। অধিকরণ কারক মানেই মনে রাখতে হবে যে কোনো একটা আধার বা আশ্রয় বোঝাবে, এরকম একটা বোঝাবে। ঠিক আছে, তো কি বলছে দেখো, মে আর পর, এই দুটো হচ্ছে কিনা আমাদের অধিকরণ কারকের চিহ্ন। আরেকটা হয় সেটা হচ্ছে পয়েকারে পেও হয়। ঠিক আছে, পয়েকারে পে এটাও কিন্তু আমাদের হয়। ঠিক আছে, মে, পে আর পর, এই তিনটে হচ্ছে কি অধিকরণ কারকের চিহ্ন। লাস্ট 8 নাম্বার পার্টে আছে হচ্ছে আমাদের সম্বোধন কারক। 8 নাম্বার পার্টে রয়েছে সম্বোধন। সম্বোধন মানে বুঝতে পারছো কাউকে ডেকে কিছু বলা হবে বা কাউকে সম্বোধন করে কিছু বলা হবে, তখন সেটাকে আমরা বলতে পারি কিনা সম্বোধন কারক। যেমন কি আছে দেখো, হে, তারপরে কি আছে আরে, তাই তো? এগুলো হচ্ছে কিনা সম্বোধন কারকের চিহ্ন। তো এবার একটা জিনিস ভালো করে প্রত্যেকে দেখবে যে ফার্স্ট 1 নাম্বারে রয়েছে কিনা আমাদের কর্তা কারক। কর্তা কারকের চিহ্ন গেল আমাদের নে, কর্মকারকের আছে কো, করণ কারকের আছে সে, 4 নম্বরে সম্প্রদান কারকের আছে কে লিয়ে আর কো, অপাদান কারকের সে, সম্বন্ধ কারকের কা, কে, কি, অধিকরণ কারকে আছে মে পর, আর সম্বোধন কারকে আছে হে আর আরে, তাই তো? তো যাই হোক, প্রত্যেকে দেখো বারবার বলছি ক্লাসটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখবে। আর যারা মনে করছো যে হিন্দি পার্টটাই বা হিন্দির যে পার্টটা আমাদের রয়েছে সেখানে একটা ভালো নাম্বার ক্যারি করবে বা একটা ভালো নাম্বার পাবে, তো তোমরা আশা করি যদি ক্লাসটা কন্টিনিউ করো একদম পুরোপুরি ফুলফিল, মানে যদি তোমাদের 10টা কোশ্চেন থাকে বা 20টা কোশ্চেন থাকে, তোমরা কিছু না হলো যদি 20টা থাকে তোমরা 18টা করে আসতে পারবে, বা 10টা থাকলে তোমরা 8টা বা 9টা কোশ্চেন আরামসে করে আসতে পারবে। হিন্দি একটা সোজা চ্যাপ্টার বা সোজা একটা
সাবজেক্ট আমরা বলতে পারি, ঠিক আছে। অনেকে হয়তো ভয় পায়, যে আমরা যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট আছি তারা কিন্তু অনেকেই ভয় পায় বলতে পারো, যে হিন্দি পার্টটা আমরা কেমন কি পারবো না পারবো, এটা নিয়ে অনেকের ভীত থাকে, ঠিক আছে, ভীতি থাকে। তো আশা করি কারো কোনো প্রবলেম হবে না। তো ফার্স্ট পার্টে আমাদের রয়েছে কিনা দেখো, প্রথম যেটা রয়েছে আমাদের কিনা কর্তা কারক। তো আমরা 1 নাম্বার পার্ট থেকে শুরু করব, ঠিক আছে। প্রথম পার্টে রয়েছে আমাদের কর্তা কারক। তো আমরা 1 নাম্বার পার্ট দিয়ে শুরু করছি। তো প্রত্যেকে দেখবে কর্তা কারক, তাই তো, মানে কর্তা, কর্তা মানে কি, ধরো একটা বাড়ির একজন কর্তা বা বাড়ির একজন প্রধান আমরা যাকে বলছি, ঠিক আছে, কর্তা। তো সেটাকে আমরা বলতে পারি কিনা কর্তা কারক। তো কি বলছে, ক্রিয়াকে করনে वाले को কর্তা কারক कहते हैं, মানে ক্রিয়া বা কাজটা যে করে, মানে ধরো বললাম রাম রাবণকে মেরেছে, রাম রাবণকে মেরেছে, কে মেরেছে, কাজটা কে করেছিল, রাম করেছিল। তাই সেই রামটা হচ্ছে কিন্তু কিসের মধ্যে পড়বে, কর্তা কারকের মধ্যে পড়বে। রাবণ কিন্তু নয়, রাবণকে মারা হয়েছিল, তাই তো, রাবণকে মারা হয়েছিল, কিন্তু মেরেছিল কে, রাম মেরেছিল। তো সেই ক্ষেত্রে কিন্তু রামটা হচ্ছে আমাদের কর্তা কারকের মধ্যে পড়বে। তাই বলছে ক্রিয়াকে করনে वाले को কর্তা কারক कहते हैं, মানে ক্রিয়াটাকে যে করছে তাকে আমরা বলতে পারি কিনা কর্তা কারক। তো কি বলছে দেখো, ইয়ে পদ, মানে এই যে কর্তা কারকের যে পদটা, এই পদটা প্রায়শই কি হয়, সংজ্ঞা ইয়া সর্বনাম হতে হয়, মানে সংজ্ঞা অথবা সর্বনাম হয়। মানে কর্তা কারকের মেইন পার্ট যেটা হচ্ছে সংজ্ঞা অথবা সর্বনাম দিয়ে আমাদের শুরু হবে, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, ইসকা সম্বন্ধ ক্রিয়া সে হতা है, মানে এর সম্বন্ধ কার সাথে থাকে, ক্রিয়ার সাথে থাকে। জैसे রাম নে পত্র লিখা, একটু আগে বললাম না আমরা যে রাম, কর্তাকারকের চিহ্ন কি বললাম, যে নে, কর্তাকারকের চিহ্ন কি বললাম না, নে। তো দেখো এখানে দেওয়া আছে একটা উদাহরণ, जैसे রাম নে পত্র লিখা, তাই তো, মানে রাম কি লিখেছে, চিঠি লিখেছে। তাহলে দেখতে পাচ্ছ এখানে রাম নে পত্র লিখা, তো রামের পরে আমাদের কি চিহ্ন আছে, নে চিহ্ন আছে। এবার ধরো এই সেন্টেন্সটাই তোমাদের এক্সামে দেওয়া থাকলো, যে রাম চিঠি লিখেছে। এবার এইখানটায় আন্ডারলাইন থাকলো, এই যে রাম নে, এর নিচে আন্ডারলাইন থাকলো, বলা হলো এখানে আমাদের কোন কারক পাচ্ছি আমরা। তো তোমরা আরামসে অ্যান্সার করতে পারবে, এটা হচ্ছে আমাদের কিনা কর্তা কারকের মধ্যে পড়ছে, তাই তো। তো দেখো তারপরে লাইনে কি বলছে, ইহা কর্তা রাম হে, কর্তা কারক কা প্রয়োগ দো প্রকার সে होता है। এইবার আসছে আমাদের মেন পার্ট, যেখানটায় কিন্তু ম্যাক্সিমাম ভুল হওয়ার চান্স থাকে, ঠিক আছে। এইবারই কিন্তু আসছে আমাদের মেন পার্ট, যেখানেই কিন্তু আমাদের ম্যাক্সিমাম ভুল হওয়ার চান্সটা কিন্তু থেকে যায়, ঠিক আছে। তো কি বলছে দেখো, আমরা কর্তা কারকের প্রয়োগ দুটো ভাগে করতে পারি, একটা হচ্ছে কিনা উপসর্গ সহিত, আর একটা হচ্ছে উপসর্গ রহিত। এবার উপসর্গ কোনটা আমাদের, এই যে নেটা রয়েছে না আমাদের, এই যে কর্তা কারকের যে নে চিহ্নটা রয়েছে, এটাকে বলছি হচ্ছে আমরা উপসর্গ। তো কোনো কোনো ক্ষেত্রে উপসর্গ থাকতেও পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে উপসর্গ নাও থাকতে পারে, তবে দুটোই কিন্তু আমাদের কর্তা কারক। বোঝা গেল কি বললাম? তাহলে কোনো কোনো ক্ষেত্রে আমাদের কি উপসর্গ থাকতেও পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে উপসর্গ নাও থাকতে পারে, তাই তো। তো সেটাই কিন্তু এখানে বলা হয়েছে, দেখো উপসর্গ সহিত আর আছে কিনা উপসর্গ রহিত, তাই তো, উপসর্গ সহিত আর আছে উপসর্গ রহিত, এই দুটো পার্ট কিন্তু আমরা পাচ্ছি। তো উপসর্গ সহিত মানে যেখানে উপসর্গ থাকবে, আর উপসর্গ রহিত মানে যেখানে উপসর্গ আমরা আমাদের থাকবে না। তো এবার এক একটা পার্ট প্রত্যেকে কিন্তু ভালো করে বুঝবে। কি বলছে দেখো, উপসর্গ সহিত প্রথমত আমরা এই পার্টটাকে দেখবো, মানে যেখানে আমাদের উপসর্গটা থাকবে। যেমন ধরো বলা হয়েছে রাম নে পুস্তক পড়ি, তাই তো, এখানে আমরা উপসর্গ পাচ্ছি যে নেটা, রাম নে পুস্তক পড়ি, মানে রাম বই পড়েছে। তো কি বলছে দেখো, ইহা কর্তা কে সাথ নে উপসর্গ হে। তারপরে কি বলছে, ভূতকাল की সকর্ম ক্রিয়া होने पर कर्ता के साथ ने उपसर्ग लगाया जाता है। এবার সকর্ম ক্রিয়া আসছে আমাদের, আবার অকর্ম ক্রিয়াও আসবে। দেখো এখানে সকর্ম ক্রিয়া রয়েছে, আবার এখানে রয়েছে অকর্ম ক্রিয়া। এবার সকর্মক আর অকর্ম কোনটাকে বলবো, একটা সেন্টেন্স আমি তোমাদের বলছি, রাম ভাত খেয়েছে, তাই তো, রাম ভাত খেয়েছে। তো এখানে দেখো রাম যদি বলতাম রাম খেয়েছে, তাহলে কিন্তু এখানে কোনো কর্ম থাকতো না আমাদের। কিন্তু যদি বলি রাম ভাত খেয়েছে, কি খেয়েছে, ভাত খেয়েছে, তো এই ভাতটা বা রাইসটা কিন্তু হচ্ছে আমাদের কিনা কর্মের মধ্যে পড়বে। মানে যেখানে কর্ম থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে সকর্ম ক্রিয়া, আর যেখানে কর্ম থাকবে না সেটাকে বলবো হচ্ছে আমরা অকর্ম ক্রিয়া। বুঝতে পারলে আশা করি। এবার ভূতকাল মানে কি বললাম, অতীতকাল। অতীতকালের শুধুমাত্র সকর্ম ক্রিয়া হলেই আমরা কিন্তু নে উপসর্গটা দেব, বাদ বাকি কোনো জায়গায় আমাদের নে উপসর্গটা লাগবে না, মনে রাখবে। কি বললাম, ভূতকাল মানে অতীতকালের যদি সকর্ম ক্রিয়া হয় তবেই আমরা নে উপসর্গটা দেব, আদারওয়াইজ আমাদের নে উপসর্গ দেওয়ার প্রয়োজন নেই কর্তা কারকের মধ্যে। সেটাই কিন্তু এখানে বলা হয়েছে, ঠিক আছে।
তাহলে ভূতকাল মানে অতীতকাল, অতীতকালের সকর্ম ক্রিয়া হতে হবে। যেমন ধরো বললাম রাম বই পড়েছে, রাম বই পড়েছে, তাই তো? তার মানে রামের বইটা পড়া হয়ে গেছে, এটা ভূতকাল মানে অতীতকালের মধ্যে যাচ্ছে। তাহলে রামটা হচ্ছে আমাদের কর্তা, তারপরে দেখো বই পড়েছে, তাই তো? বই পড়েছে, কি পড়েছে? বই পড়েছে, বইটা হচ্ছে কিনা আমাদের কর্ম। তো যদি বলতাম রাম পড়েছে, তাহলে কিন্তু কর্মটা আমাদের থাকতো না, মানে রাম শুধু বললাম পড়েছে, কি পড়েছে কিন্তু নেই। যদি বলি রাম বই পড়েছে, তাহলে সেক্ষেত্রে বইটা হচ্ছে আমাদের কিনা কর্ম। বুঝতে পারলে আশা করি? এবার দেখো, যেখানে আমাদের সকর্ম ক্রিয়া হবে সেখানে আমরা নে উপসর্গটা দেব। যেমন উদাহরণ এখানে দেওয়া আছে, দেখো রাম নে পুস্তক পড়ি, মানে রাম বই পড়েছে, মানে এই পুস্তকটা হচ্ছে আমাদের কর্ম, তার কারণে আমরা নে উপসর্গটা দিয়েছি। যদি এই পুস্তকটা না থাকতো তাহলে আমাদের নে উপসর্গটা প্রয়োজন নেই। সেটাই কিন্তু তোমাদের এই দ্বিতীয় পার্টে বলা হয়েছে কিনা উপসর্গ রহিত, মানে কোথায় আমাদের উপসর্গ থাকবে না। भूतकाल की अकर्मक क्रिया के साथ उपसर्ग ने नहीं लगता। তাহলে কি বলছে? ভূতকালের যদি অকর্মক ক্রিয়া হয় তার সাথে কিন্তু নে উপসর্গটা প্রয়োজন নেই। যেমন রাম গয়া মানে রাম গেছে, মোহন গিরা মোহন গেছে, এই দুটো দেখে বুঝতেই পারছো আশা করি। দেখো এর মধ্যে কিন্তু কোনো কর্ম নেই, তাই আমরা কিন্তু কিনা নে উপসর্গটা দিচ্ছি না। যখন আমাদের কর্ম থাকবে তখন আমরা নে উপসর্গটা দেবো। আবার এমন নয় যে কর্ম প্রত্যেকটা জায়গায় কিন্তু নাও থাকতে পারে। যেমন ধরো বললাম যে ভূতকাল হতে হবে, শুধুমাত্র ভূতকালের সকর্মক হতে হবে। যদি সেটা বর্তমান কালের সকর্মক হয় তাহলে কিন্তু আমাদের নে উপসর্গ দেওয়ার প্রয়োজন নেই, বা সেটা ভবিষ্যৎকালে যদি সকর্মক ক্রিয়া হয় তবেও কিন্তু আমাদের নে উপসর্গটা দেওয়ার প্রয়োজন নেই। একমাত্র শুধু ভূতকালের সকর্মক ক্রিয়া হলেই তবে আমরা নে উপসর্গটা দেব। আশা করছি বুঝতে পেরেছো। আর বাদ বাকি যে পার্ট গুলো তোমাদের প্রবলেম থাকছে, আজকের প্রথম ক্লাসে আশা করি পুরোপুরি ক্লিয়ার নাও হতে পারে অনেকের, কিন্তু পরবর্তী যে ক্লাসগুলো থাকছে সেগুলোতে তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে উপসর্গ রহিত কোনটাকে বললাম? যেখানে ভূতকালের অকর্মক ক্রিয়া, সেখানে আমাদের উপসর্গ নে এটা কিন্তু প্রয়োজন নেই। রাম গয়া মানে রাম গেছে, মোহন গিরা মতলব মোহন পড়েছে। এবার দেখো পরবর্তী লাইনেই কিন্তু আমাদের বলা হয়েছে বর্তমান और ভবিষ্যৎ काल में उपसर्ग का প্রয়োগ नहीं किया जाता। একটু আগে যেটা বললাম, বর্তমান আর ভবিষ্যৎ কালে কিন্তু এই নে উপসর্গ আমাদের দেওয়ার প্রয়োজন নেই। যদি বর্তমান কাল বা ভবিষ্যৎ কাল হয়, এই দুটো কালে কিন্তু আমাদের নে উপসর্গটা দেওয়ার প্রয়োজন নেই। তাহলে আশা করছি কর্তাকারক সম্পর্কে একটা ধারণা তোমাদের তৈরি হয়েছে। তার আগে আমি একটা উদাহরণ দিয়ে দিই। যেমন ধরো কর্তাকারকের উদাহরণ রয়েছে এখানে, দেখো একটা বর্তমান কালের দেওয়া হয়েছে, একটা হচ্ছে ভবিষ্যৎ কালের দেওয়া হয়েছে, ভূতকালের কিন্তু দেওয়া নেই। ভূতকাল মানে যদি সকর্মক হয় তাহলে নে দেবো, আর যদি অকর্মক হয় তাহলে আমরা নে উপসর্গটা দেবো না। কিন্তু এখানে বর্তমান কালের একটা উদাহরণ দেওয়া হয়েছে, একটা ভবিষ্যৎ কালের উদাহরণ দেওয়া হয়েছে। কি বলছে দেখো, বালক লিখতা হে মানে বালকটি লেখে, এটা বর্তমান কালে। কিন্তু দেখো আমরা কখনো কিন্তু বালকের পরে নে উপসর্গটা দিইনি, এখানে আমাদের একটা নে উপসর্গ হবে তোমাদের কারক অনুযায়ী মনে হচ্ছে না, কিন্তু বর্তমান কাল বলে কিন্তু আমরা নে উপসর্গটা দিইনি। তবুও কিন্তু যদি কোথাও আমাদের এই বালকের নিচে আন্ডারলাইন করা থাকে তাহলে কিন্তু এটা আমাদের কি হবে না, কর্তাকারকই হবে। তারপরে কি বলছে দেখো, রমেশ ঘর জায়গা, রমেশ ঘর জায়গা মানে রমেশ বাড়ি যাবে বা বাড়ি ফিরবে আমরা বলতে পারি। তো আমাদের এখানে একটা নে উপসর্গ তোমাদের মনে হচ্ছে না, রমেশ যেহেতু কর্তাকারক। কিন্তু দেখো এই যে কর্তাকারক, এটাও কিন্তু কর্তাকারক, এটাও কর্তাকারক, আন্ডারলাইন যেখানে আছে আমাদের সেই অনুযায়ী কিন্তু দুটোই আমাদের কর্তাকারক। কিন্তু কেন আমরা নে উপসর্গ দিচ্ছি না? কারণ একটাই যে বর্তমান আর ভবিষ্যৎকাল বলে কিন্তু আমরা নে উপসর্গটা দিচ্ছি না। এবার প্রত্যেকের কাছে কোশ্চেন যে এই কর্তাকারক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা। যদি কোশ্চেন থাকে পাশে তোমাদের মেসেজ বক্স আছে, সেখানে তোমরা কোশ্চেন করতে পারো। যারা ক্লাসে আছো প্রত্যেককে কোশ্চেন করছি, যদি তোমাদের কর্তাকারক নিয়ে কোনো রকম কোনো প্রবলেম থাকে সেটা তোমরা যে এই জায়গাটায় বুঝতে পারলে না বা এই পার্টটা সমস্যা হচ্ছে সেটা কিন্তু তোমরা কোশ্চেন করতে পারো। অল ক্লিয়ার? ক্লিয়ার? আর কারো কোনো প্রবলেম? তাহলে প্রত্যেকের ক্লিয়ার আছে, তাই তো? উপসর্গ রহিতটা আর একবার বলবেন, তাই তো? উপসর্গ রহিত একদম। তো দেখো উপসর্গ সহিত মানে যেখানে উপসর্গ থাকছে, আর উপসর্গ রহিত মানে যেখানে উপসর্গ থাকবে না। তো কোথায় কোথায় উপসর্গ থাকবে না আমাদের? একটা তো জিনিস তোমরা বুঝে গেছো যে ভূতকালের যদি সকর্মক ক্রিয়া হয় তাহলে আমরা নে উপসর্গটা দেবো। যদি ভূতকালের অকর্মক ক্রিয়া হয়, মানে দুটো সেন্টেন্স বলছি, ধরো এই সেন্টেন্সটা আমি দুভাবে বলবো, ভালো করে দেখবে এই সেন্টেন্সটা, ভালো করে প্রত্যেকে ফলো করবে যে সেন্টেন্সটাকে বলছি। এই যে এই সেন্টেন্সটাকে প্রত্যেকে ভালো করে ফলো করবে, এই সেন্টেন্সটা রাম নে পুস্তক পড়ি, তাই তো? এখানে এই পুস্তকটা কি আমাদের কর্ম, এই পুস্তকটা হচ্ছে কর্ম।
মানে এই সেন্টেন্সের মধ্যে আমাদের কর্ম আছে, তাই এটাকে আমরা কি বলছি না সকর্ম ক্রিয়া। এই সেন্টেন্সের মধ্যে আমাদের কর্ম রয়েছে, তাই এটাকে আমরা বলছি কিনা সকর্ম ক্রিয়া। তার মানে যখন আমাদের সকর্ম ক্রিয়া হবে ভূতকালে তখন আমরা নে উপসর্গ দেব, আর যখন অকর্ম ক্রিয়া হবে মানে ধরো এই পুস্তকটা আমি হাঁটিয়ে দিলাম, শুধু বললাম যে রাম পড়া বা রাম গয়া, যেমন ধরো এখানে আছে রাম গয়া, মোহন গিরা মানে মোহন পড়েছে, রাম গেছে বা রাম পড়ি, এরকম যখন আমরা বলছি দেখো তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের কি হয়ে যাবে না এই নে উপসর্গটা কিন্তু প্রয়োজন হবে না, ঠিক আছে। তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের এই নে উপসর্গটার প্রয়োজন হবে না যখন আমাদের ভূতকালের অকর্ম ক্রিয়া হবে। যেখানে আমাদের কর্ম থাকবে না সেখানে আমরা বলতে পারি অকর্ম। এবার কর্ম নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, যেমন ধরো আমি দুটো সেন্টেন্স পর পর বলছি, রিনা স্কুলে যাচ্ছে, তাই তো বললাম যে রিনা স্কুলে যাচ্ছে। তো এবার একটা জিনিস ভালো করে দেখো, রিনা স্কুলে যাচ্ছে, কোথায় যাচ্ছে? স্কুলে যাচ্ছে, মানে এই স্কুলটা কিন্তু আমাদের কর্ম। আর যদি শুধু বলি যে রিনা যাচ্ছে, রিনা যাচ্ছে, তার মানে এখানে কিন্তু কোনো কর্ম নেই, তাই তো এখানে কিন্তু কোনো কর্ম নেই। যদি কর্ম না থাকে সেটা আমরা বলবো হচ্ছে অকর্মক। কিন্তু হ্যাঁ, সেটা ভূতকালের অকর্মক হতে হবে। কি বললাম? ভূতকালের অকর্মক হতে হবে। কিন্তু যদি বর্তমান আর ভবিষ্যৎ হয় সেক্ষেত্রে কর্ম থাকলেও আমাদের নিয়ে উপসর্গ দিতে পারবো না। সেটাই কিন্তু এখানে বলছে, দেখো বর্তমান আর ভবিষ্যৎ কালে যেটা অকর্মক হোক আর সকর্মক হোক কোনো ক্ষেত্রেই আমরা নিয়ে উপসর্গ দেবো না। তাহলে বর্তমান আর ভবিষ্যৎ কালে উপসর্গ কা প্রয়োগ नहीं होता है, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। দেখো বালক লিখতা है মানে বালকটি লেখে, এখানেও আমাদের নিয়ে উপসর্গ দেওয়ার প্রয়োজন নেই। অথবা রমেশ ঘর যায়গা মানে রমেশ বাড়ি যাবে, কোথায় যাবে? বাড়ি যাবে। দেখো এখানে ঘর, এটাও কিন্তু আমরা কর্ম পাচ্ছি, তবুও কিন্তু আমরা নিয়ে উপসর্গটা দিইনি। কেন দিইনি? কারণ এটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ কালের মধ্যে পড়ছে, তাই এটাকে আমরা নিয়ে উপসর্গ দিইনি। আশা করছি এবার প্রত্যেকের ক্লিয়ার। তাহলে আমাদের ফার্স্ট পার্টে ছিল হচ্ছে আমাদের কর্তাকারক, কর্তাকারক প্রত্যেকের ক্লিয়ার। নেক্সট পার্টে যাব আমাদের কর্মকারক। 2 নাম্বার পার্ট হচ্ছে আমাদের কর্মকারক, প্রত্যেকে ভালো করে খেয়াল করবে। দেখো একটু আগে আমি বলে আসছিলাম না যে কর্ম মানে সেই কর্মটাই হচ্ছে আমাদের কিনা কর্মকারক। একটু আগে বলছিলাম তো কর্ম, একটা সেন্টেন্সের মধ্যে কর্ম থাকবে, তো সেই কর্মটাই হচ্ছে আমাদের কিনা কর্মকারক। দেখো কি বলছে, जिस वस्तु पर क्रिया का फल पड़ता है মানে যে বস্তুটার উপরে ক্রিয়ার ফল পড়ে তাকে আমরা বলতে পারি কিনা কর্মকারক। संज्ञा के उस रूप को कर्मकारक कहते हैं, इसका विभक्ति चिन्ह को है, তাই তো কর্মকারকের বিভক্তি চিহ্ন আমাদের কি আছে না ও, তাই তো কর্মকারকের বিভক্তি চিহ্ন আমাদের কি আছে को। এবার দেখো কর্মকারকের উদাহরণ যদি আমরা দেখি, जैसे राम ने रावण को मारा, তাই তো রাম নে রাবণ কো মারা। তো এই রাম নে এখানে যদি আমাদের আন্ডারলাইন থাকে এটা কিন্তু আমাদের কি হবে কর্তাকারক হবে। কাকে মেরেছে? রাবণকে মেরেছে, তাই তো রাম নে রাবণ কো মারা। তো দেখো কাকে মেরেছে? রাবণকে মেরেছে, তো রাবণের পরে আমরা কি দিয়েছি না কো উপসর্গ দিয়েছি। তো এটাকে আমরা বলতে পারি কিনা কর্মকারক, মানে এই যে রাবণ, তাই তো। আবার দেখো আগের সেন্টেন্সে আমরা চলে যাব। আগের সেন্টেন্সে যেমন একটা সেন্টেন্স দিয়েছিলাম রাম নে পত্র লিখা, তো রাম নে তো আমাদের কর্তাকারক, বাট যদি পত্র নিচে আন্ডারলাইন থাকে তাহলে আমরা কি করব? তখন কিন্তু আমাদের কর্মকারক হয়ে যাবে। মানে যেখানে আমাদের আন্ডারলাইন থাকবে সেই অনুযায়ী কিন্তু আমাদের ভাবতে হবে। তো রাম নে এখানে যদি আন্ডারলাইন থাকে এটা হবে কর্তাকারক, যদি পত্রর নিচে আন্ডারলাইন থাকে তাহলে হবে হচ্ছে আমাদের কর্মকারক। তাহলে বোঝা গেল কি বললাম, রাম নে রাবণ কো মারা। কিন্তু দেখো আরেকটা জিনিস বলবো, এইখানে হয়তো তোমাদের মনে হতে পারে পত্রের পরে তাহলে আমরা কো উপসর্গটা কেন দিলাম না, সেটা নিয়েও আলোচনা করব। এই সেন্টেন্সের মধ্যে পত্রের পরে আমরা কো উপসর্গ কেন দিলাম না, যেহেতু আমরা জানি যে কর্মকারকের উপসর্গ হচ্ছে আমাদের কিনা কো, তবুও কিন্তু আমরা দিইনি। এইখানটায় দেখতে পাচ্ছ কো উপসর্গটা দিইনি, তাই তো। তো এই জায়গাটা প্রত্যেকে ভালো করে দেখো, রাম নে রাবণ কো মারা, রাম নে রাवण को मारा, তার মানে এরপরে আমরা কি দিচ্ছি কো উপসর্গটা দিচ্ছি। তারপরে কি ইহা मरने की क्रिया का फल रावण पर पड़ा है, তাই তো মানে এই যে মারা হচ্ছে এই ক্রিয়ার প্রভাবটা কার উপরে পড়েছে? এই রাবণের উপরে পড়েছে। কার উপরে পড়েছে? রাবণের উপরে পড়েছে, তাই এটাকে আমরা বলছি কিনা কর্মকারক। বোঝা গেল? এবার দেখো তারপরে খ,
মানে দ্বিতীয় উদাহরণটা কি বলছে, উসনে পত্র লিখা, উসনে পত্র লিখা, এরপরে কিন্তু আমরা ক উপসর্গটা দিচ্ছি না। উসনে পত্র কো লিখা আমরা কিন্তু বলছি না, শুধু বলছি কিনা উসনে পত্র লিখা, তবুও কিন্তু এই পত্রর নিচে যদি আন্ডারলাইন থাকে তবুও কিন্তু এটা কি হবে, কর্মকারক হবে। কি বলছে দেখো, ইহা লিখনা ক্রিয়া কা ফল পত্র পর হে, অত পত্র কর্ম হে, মানে তাহলে পত্রটা কি হচ্ছে আমাদের, কর্ম হচ্ছে, তাই এটাকে আমরা বলছি কিনা কর্মকারক। এবার দেখো, তোমাদের মনে কোয়েশ্চেন রয়েছে যেটা, সেটা নিয়ে একটু আলোচনা করে দিই, যে আমরা কোথায় কোন উপসর্গটা দেব আর কোথায় দেব না। তো দুটো পার্ট আমরা পেলাম, একটা জায়গায় রাম রাবণকে মেরেছে সেখানটায় আমরা কো উপসর্গ দিচ্ছি, বাট আর একটা জায়গায় যেখানে আমরা বলছি কিনা রাম পত্র লিখেছে বা ও পত্র লিখেছে বা সেই পত্র বা সে চিঠি লিখেছে, সেখানে কিন্তু আমরা কো উপসর্গটা দিচ্ছি না। এবার কেন দিচ্ছি না দেখো, এই যে রাবণ, মনে করবে যখন কারো জীবন থাকবে বা জীবিত কিছু থাকবে বা যার জীবন আছে এরকম বোঝাবে, তো তারপরে কিন্তু আমরা কো উপসর্গটা দেব, যার জীবন আছে তারপরে কিন্তু আমরা কো উপসর্গটা দেব। আর যেখানে যার জীবন নেই, মানে এই যে চিঠিটা, উসনে পত্র লিখা, তো পত্রের কিন্তু কোনো জীবন নেই, তাই তো, বা একটা নির্জীব একটা জিনিস বলতে পারো, তো তার কারণে কিন্তু আমরা কো উপসর্গটা দিচ্ছি না। মানে যেখানে জীবন থাকবে বা যেখানে জীবন বলে কিছু জীবের সাথে কোনো সম্পর্ক থাকবে সেখানটা আমরা কো উপসর্গ দেবো, যেখানটা কোনো জীবন থাকবে না সেটাকে আমরা, বা নির্জীব যেটা হবে সেটা আমরা কো উপসর্গ দেবো না। আশা করছি ক্লিয়ার। তো কর্তা কারক আর কর্মকারক বুঝতে পারলে কিনা প্রত্যেকে একবার জানাবে, কর্তা আর কর্ম এই দুটো প্রত্যেকে বুঝতে পারলে কিনা একবার কনফার্ম করবে, তারপরে নেক্সট পার্ট আমরা করণ কারকে যাব। ছবি তুলে রাখ, পরে পড়বো, ছবি তুলে রাখ। তো নেক্সট পার্ট আমাদের রয়েছে করণ কারক, তৃতীয় পার্ট আছে আমাদের করণ কারক, প্রত্যেকে দেখবে পরবর্তী পার্ট হচ্ছে আমাদের করণ কারক। তো করণ কারকে আমাদের কি রয়েছে আমরা দেখে নেব। করণ कारक देखो কি বলছে, संज्ञा के जिस रूप से क्रिया के साधन का बोध हो, মানে সংজ্ঞার যে রূপের দ্বারা ক্রিয়ার সাধন, সাধন মানে কি বোঝানো হচ্ছে, এখানে কোন একটা উপকরণ বোঝাবে, ঠিক আছে। কি বলছে, संज्ञा के जिस रूप से क्रिया के साधन का बोध हो उसे करण कारक कहते हैं, इसका विभक्ति चिन्ह है से আর হচ্ছে কে দ্বারা, অথবা দ্বারাও আমরা বলতে পারি, মানে কোনো কিছু দ্বারা বোঝাবে এরকম যখন আমরা বলবো সেটাকে আমরা বলতে পারি কিনা করণ কারক। তো একটা জিনিস প্রত্যেকে মনে রাখবে, এই যে করণ কারকে কিন্তু আমাদের সে চিহ্ন আছে, প্লাস আমাদের অপাদান কারকও কিন্তু সে চিহ্ন আছে, তো এই দুটো পার্ট কিন্তু আমরা আগে করব, করণ আর অপাদান এই দুটো পার্ট আমরা আগে করব, ঠিক আছে। তাহলে কি বললাম, संज्ञा के जिस रूप से क्रिया के साधन का बोध हो, संज्ञा के जिस रूप से क्रिया के साधन का बोध हो उसे करण कारक कहते हैं, इसका विभक्ति चिन्ह है से আর কে দ্বারা, মানে মনে রাখবে কোন একটা উপকরণ বা কোনো কিছু দ্বারা কোনো একটা কাজ করা বোঝাবে।
কোনো একটা উপকরণ অথবা কোনো কিছু দ্বারা কোনো একটা কাজ করা বোঝাবে তাকে আমরা বলতে পারি কিনা করণ কারক। যেমন ধরো এখানে উদাহরণ দেওয়া হয়েছে, जैसे राम ने रावण को बाण से मारा, তাই তো রাম নে একটাই সেন্টেন্স কিন্তু আমাদের, রাম নে কোন কারক, কর্তা কারক, কাকে মেরেছে, রাবণকে মেরেছে, রাবণ কো কি কারক, কর্মকারক, কি দিয়ে মেরেছে, বান দিয়ে মেরেছে মানে বানের দ্বারা মারা হয়েছে বা তীরের দ্বারা মারা হয়েছে, তাই বলছে দেখো বান সে মারা, মানে এই যে বান সে এটা হচ্ছে আমাদের কোন কারক, করণ কারক, মানে কোন একটা উপকরণ দিয়ে যদি কোনো কাজ করা বোঝায় তো সেটাকে আমরা বলতে পারি কিনা করণ কারক। আশা করছি ক্লিয়ার বা বুঝতে পেরেছো প্রত্যেকে, না কোনো একটা উপকরণ থাকবে সেটাকে আমরা বলতে পারি কিনা করণ কারক। যে রাম নে এটা কর্তা কারক, রাবণ কো কর্মকারক, বান সে মারা মানে বান দিয়ে মেরেছে বা বানের দ্বারা মারা হয়েছে, তাই আমরা এটাকে বলছি কিনা করণ কারক। তো এই সেন্টেন্সের মধ্যে যেখানে আমাদের আন্ডারলাইন থাকবে সেটাই কিন্তু আমাদের করতে হবে। এবার ধরো আমি একটা সেন্টেন্স তোমাদের বলছি, মে কলম সে লিখতা হু, মে কলম সে লিখতা হু মানে আমি কলম দিয়ে লিখি, মানে কলমের দ্বারা আমি লিখি, তো সেক্ষেত্রে এটাও কিন্তু আমাদের করণ কারক হবে, মে কলম সে লিখতা হু, তাহলে কলম সে মানে কলম দিয়ে লিখি, তাই এটাকে আমরা বলছি কিনা করণ কারক। আশা করছি বুঝতে পেরেছো, মানে কোনো একটা উপকরণ থাকবে সেটাকেই বলছি হচ্ছে আমরা করণ কারক। এবার দেখো কি বলছে, ইহা রাম बाण से या बाण द्वारा रावण को मारने का काम करता है, মানে यह राम बाण से या बाण द्वारा रावण को मारने का काम करता है, মানে রাম কিসের দ্বারা মারছে, বাণের দ্বারা মারছে, অর্থাৎ ইহা বাণ সে করণ কারকে, মানে এই বাণ সে কথাটাই কিন্তু আমাদের কোন কারকের মধ্যে পড়বে, না করণ কারকের মধ্যে পড়বে। আশা করছি বুঝতে পেরেছো করণ কারকটাও। করণ কারকের মেইন পার্ট হচ্ছে কিনা আমাদের কোনো একটা উপকরণ বোঝাবে। দেখো একদম সিম্পলি বোঝাবো যে খুব ডিটেলস তোমাদের করতে হবে তা কিন্তু নয়, একদম সিম্পল বলতে পারো যাতে সবার বা প্রত্যেকে যারা একদম বলতে পারো ফার্স্ট টু লাস্ট প্রত্যেকেই যেন একদম ক্লিয়ার বুঝতে পারে, তার কারণে বলছি খুব ডিটেলস আমরা যাবো না, একদম আরামসে করব বা আরামসে আমরা যেন অ্যান্সার করতে পারি সেরকম ভাবে কিন্তু আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। যে খুব ডিটেলসে করলে অনেক সময় গেজিয়ে যে বলতে পারো, অনেক সময় ভুলে যায় মানুষ, তো সেই জায়গাটাই কিন্তু আমি যাচ্ছি না, একদম সিম্পলি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তো এখানে আমাদের কি বললাম, করণ কারকে কোনো একটা উপকরণ থাকবে আমাদের, তাই তো মানে কোনো কিছু দ্বারা একটা কাজ করা বোঝাবে সেটাকে আমরা বলতে পারি হচ্ছে করণ কারক। যেমন রাম নে রাবণ কো বাণ সে মারা মানে বাণের দ্বারা মেরেছে, তাই এটাকে আমরা কি বলছি না করণ কারক। এবার প্রত্যেকে বলো যে করণ কারকটা বুঝতে কারো কোনো প্রবলেম আছে কিনা। করণ কারকটা বুঝতে কারো কোনো প্রবলেম আছে কিনা প্রত্যেকে একবার দেখবে, করণ কারকটা বুঝতে কারো কোনো। প্রত্যেকের ক্লিয়ার, অল ক্লিয়ার। তাহলে করণ কারকটাও আমরা বুঝে গেলাম, প্রত্যেকে বুঝতে পেরেছো আশা করি করণ কারকটাও প্রত্যেকের তাহলে ক্লিয়ার, তাই তো এই তিনটে পার্ট আমাদের ক্লিয়ার, কর্তা কর্ম আর করণ। আমি একবার জাস্ট তোমাদের মুখে বলে দিচ্ছি, কর্তা কারকে কি বললাম, যে আমাদের নিয় উপসর্গ থাকবে, কোথায় কোথায় নিয় উপসর্গ থাকবে, কোথায় যেখানে আমাদের ভূতকালের সকর্ম ক্রিয়া হবে, ভূতকালের সকর্ম ক্রিয়া হলে আমরা নিয় উপসর্গ দেবো, বাদ বাকি ভূতকালের অকর্ম ক্রিয়া হোক বা বর্তমান বা ভবিষ্যৎকাল হোক কোনো জায়গায় কিন্তু আমরা নিয় উপসর্গ দেবো না, শুধুমাত্র ভূতকালের সকর্ম ক্রিয়া হলে তবেই আমরা নিয় উপসর্গ দেব। কর্মকারকে কি বললাম, কর্ম থাকলেই আমরা সেটাকে বলবো কর্মকারক, যে রাম চিঠি লিখছে বা রাম রাবণকে মেরেছে দুটোই কিন্তু আমাদের কর্ম রয়েছে, তাই তো। তো সেক্ষেত্রে কিন্তু আমরা উপসর্গটা দু জায়গায় দেবো না, কারণ যেখানে পত্র থাকবে বা যেখানে চিঠি থাকবে চিঠিটা হচ্ছে নির্জীব, তাই তার পাশে আমরা উপসর্গটা দেবো না। রাবণ কি, রাবণের জীবন ছিল, তাই রাবণের পাশে কিন্তু আমরা উপসর্গটা দিচ্ছি। যেটা নির্জীব হবে তার পাশে আমরা উপসর্গ দেবো না, যেটা সজীব হবে বা যার জীবন থাকবে তার পাশে আমরা উপসর্গ দেবো। আর করণ কারকে কি বললাম, সে থাকবে অথবা কে দ্বারা থাকবে। একটু আগে বললাম মে কলম সে লিখতা হूं অথবা মে কলম কে দ্বারা লিখতা हूं। কি বললাম, মে কলম সে লিখতা हूं মানে আমি কলম দিয়ে লিখি, অথবা মে কলম কে দ্বারা লিখি, একই রকম হয়ে যাচ্ছে কিন্তু। আমি কলমের দ্বারা লিখি এটাও কিন্তু সেম, আমি কলম দিয়ে লিখি অথবা আমি কলমের দ্বারা লিখি দুটোই কিন্তু সেম, মানে দুটোই কিন্তু তোমরা ব্যবহার করতে পারো, সে অথবা কে দ্বারা এই দুটোই কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তাহলে করণ কারকও প্রত্যেকের ক্লিয়ার। এবার যাব হচ্ছে আমরা 5 নাম্বার পার্ট, 4 নাম্বার পার্টটা আমরা পরে করবো। 5 নাম্বারে যেহেতু আমাদের সে চিহ্নটা রয়েছে এটা আমরা একটু বুঝে নেবো, ঠিক আছে। এটাও কিন্তু আমাদের কি হচ্ছে দেখো অপাদান কারক, কিন্তু চিহ্ন আছে কি সে, করণ কারকেও আছে সে।
5 নাম্বার পার্ট হচ্ছে আমাদের অপাদান কারক। প্রত্যেকে দেখবে অপাদান কারক। তো দেখো অপাদান কারকের আমরা চিহ্ন কি পেয়েছি না, সে পেয়েছি, তাই তো? চিহ্ন কি দেওয়া আছে আমাদের, সে। তো কি বলছে দেখো, সংজ্ঞাকে জিস রূপ সে আলগাও। দেখো এখানে কিন্তু আমি বলে দিয়েছিলাম, প্রথমে যখন আমি করিয়েছিলাম তখনই কিন্তু আমি বলে দিয়েছিলাম এই জায়গাটায় যে এটা আলাগ হোনে কে অর্থ মে, মানে আলাদা হওয়া অর্থে ব্যবহার করা হয়ে থাকে, তাই তো? এটা কিন্তু আলাদা হওয়া অর্থে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে সেটাই আমরা করব। দেখো অপাদান কারক, সংজ্ঞাকে জিস রূপ সে আলগাও। আলগাও কথার অর্থ হচ্ছে কিনা আলাদা, তাই তো? আলগাव का बोध हो उसे अपादान कारक कहते हैं। আলগাव অথবা দূরী, মানে দূরত্ব যদি কোথাও বোঝায় তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের কি হবে, অপাদান কারক হবে। इसका বিভক্তি চিহ্ন সে হে, মানে এর বিভক্তি চিহ্ন আমরা কি পাচ্ছি না, সে, তাই তো? অপাদান কারকের বিভক্তি চিহ্ন কিন্তু আমরা কি পাচ্ছি, সে। এবার দেখো অপাদান কারকের উদাহরণটা দেখবে প্রত্যেকে, এই জায়গাটা কিন্তু কেউ গুলিয়ে ফেলো না। বৃক্ষ সে পত্তে গিরতে হে, মানে গাছ থেকে, দেখো এখানে আমরা সে ব্যবহার করছি। বৃক্ষ সে পত্তে গিরতে হে, মানে গাছ থেকে পাতা পড়ে, তাই তো? বৃক্ষ সে পত্তে গিরতে হে। মদন ছদ সে গির পড়া। মদন ছদ সে গির পড়া, মানে মদন ছাদের থেকে পড়ে গেছে, মানে ছাদ থেকে পড়ে কি আলাদা হয়ে গেল। অথবা ধরো বললাম লড়কা গাঁव से शहर आया। লড়কা গাঁव से শহর আয়া। গাঁव से, গাঁওয়ের পরে কিন্তু আমরা কি দিয়েছি না, সেই, তাই তো? মানে গ্রাম থেকে শহরে এসেছে। তাহলে দেখো এখানে কিন্তু অপাদান কারকটা আমরা কি পাচ্ছি না, দূরত্ব অর্থে বা আলাদা অর্থে আমরা ব্যবহার করে থাকছি। যে বৃক্ষ সে পত্তে গিরতে হে, মানে গাছ থেকে পাতা পড়ে। এবার যদি এরকম একটা সেন্টেন্স ধরো বললাম, कुल्हाड़ी से पेड़ कट रहा है বা বৃক্ষ कट रहा है। कुल्हाड़ी से पेड़ या फिर वृक्ष कट रहा है, মানে কুড়ুল দিয়ে কিন্তু গাছটা কাটা হচ্ছে। এখানে কিন্তু কুড়ুল হচ্ছে একটা উপকরণ বা একটা বলতে পারো কুড়ুলের মাধ্যমে বা কুড়ুলের দ্বারা কিন্তু গাছটাকে কাটা হচ্ছে, তাই এটাকে আমরা কি বলতে পারি, তখন হবে করণ কারক। কিন্তু এখানে কি বলছে, বৃক্ষ সে পত্তে গিরতে হে, মদন ছদ সে গির পড়া। তো এরকম ধরনের কোয়েশ্চেন তোমাদের থাকতে পারে। যেমন ধরো বললাম যে তোমাদের একটা চ্যাপ্টার রয়েছে না, যে বাক্য শুদ্ধি বা অশুদ্ধি যেটা আমরা বলছি, একটা সেন্টেন্স দেওয়া থাকবে, তোমাদের বলা হবে যে এই সেন্টেন্সের মধ্যে আমাদের ভুল কোথায় আছে। ধরো বললাম, একটা সেন্টেন্স আমি বলছি, প্রত্যেকে মন দিয়ে শুনবে। হিমালয় কো গঙ্গা নিকলতি হে। হিমালয় কো গঙ্গা নিকলতি হে। তো হিমালয়ের পরে আমাদের কি দেওয়া হয়েছে, কো দেওয়া হয়েছে, তাই না, কো। তাহলে এই সেন্টেন্সের মধ্যে আমরা ভুল কোথায় পাচ্ছি, যে হিমালয় কো গঙ্গা নিকলতি হে, মানে ওই কোটা কিন্তু আমাদের ভুল রয়েছে। মানে হিমালয় থেকে কিন্তু গঙ্গার উৎপত্তি বা গঙ্গা থেকে গঙ্গা বেরিয়েছে কিন্তু হিমালয় থেকে। তাহলে আমরা কি বলতে পারি, হিমালয় সে গঙ্গা নিকলতি হে। হিমালয় সে গঙ্গা নিকলতি হে, মানে হিমালয়ের পরে আমরা কোন জায়গায় কি দেবো না, সে দেবো। এই জায়গাগুলো কিন্তু প্রত্যেকে ভালো করে বুঝবে, যে না বাক্য শুদ্ধির মধ্যেও কিন্তু তোমাদের কাজে লাগবে। তাহলে হিমালয় সে গঙ্গা নিকলতি হে, তাহলে এটা আমাদের কোন কারকের মধ্যে পড়বে না, অপাদান কারকের মধ্যে পড়বে। হিমালয় সে গঙ্গা নিকলতি হে, এটা হয়ে যাবে আমাদের অপাদান কারক। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো যে অপাদান আর করণ কারকের মধ্যে তফাৎটা প্রত্যেকে বুঝতে পেরেছো কিনা, প্রত্যেকে বলবে। ভূতকাল, তাই তো? ভূতকাল মানে হচ্ছে অতীতকাল। ভূতকাল বলতে এখানে বলা হয়েছে অতীতকালকে বলা হয়েছে, ঠিক আছে? ভূতকাল মানে কি অতীতকালকে কিন্তু এখানে বলা হয়েছে। তাহলে করণ কারক আর অপাদান কারক এই দুটোর মধ্যে তফাৎটা প্রত্যেকে বুঝতে পেরেছো কিনা, প্রত্যেকে একবার জানাবে। কি বললাম, করণ আর অপাদান এই দুটোর মধ্যে তফাৎটা প্রত্যেকে বুঝতে পেরেছো কিনা, প্রত্যেকে একবার জানাবে। তো আমি দুটো সেন্টেন্স, আমি পরপর কয়েকটা সেন্টেন্স বলছি, প্রত্যেকে একটু অ্যান্সার করার চেষ্টা করবে, নিজেরা নিজেদের মনে মনে অ্যান্সার করার চেষ্টা করো। যেমন ধরো বললাম, মুঝে বিল্লি সে বহুত ডর লাগতা है। मुझे बिल्ली से बहुत डर लगता है। তাহলে এখানে আমরা কোন কারক করব এটা, মুঝে বিল্লি সে বহুত ডর लगता है। তাহলে এখানে আমরা কোন কারক করতে পারি, প্রত্যেকে বলবে। এটা আমরা কোন কারক করতে পারি, যারা ক্লাসে আছো প্রত্যেককে বলছি। মুঝে বিল্লি সে ডর लगता है। ভালো করে দেখো, অনেকে দেখতে পাচ্ছি করণ কারক করছে, অনেকে অপদান কারক করছে, তার মানে অনেকের মধ্যে এখনো প্রবলেম কিন্তু রয়ে গেছে। তো অনেকের মধ্যে কিন্তু এখনো প্রবলেম রয়ে গেছে, যেটা বুঝতে পারছি। অনেকে অপাদান করছে, অনেকে করণ করছে, তো এটার উত্তর হবে কিন্তু অপাদান কারক। তো করণ কারকে আমি কি বলেছিলাম, কোনো একটা উপকরণ থাকবে। আমি কি বিড়ালের দ্বারা কোনো একটা কাজ করছি, নাকি বিড়াল থেকে আমি ভয় পাই, মানে বিড়াল থেকে একটা দূরত্ব সবসময় বজায় রাখবো। বারবার বলছি, এটা কিন্তু মনে রাখবে যে দূরত্ব অথবা আলাদা হওয়া অর্থে আমরা ব্যবহার করবো।
মুঝে বিল্লি সে ডর লাগতা হয়, তার মানে এর মানে কি বোঝানো হচ্ছে যে বিড়াল থেকে কিন্তু আমি বিড়ালকে ভয় পাই, মানে বিড়াল থেকে একটা দূরত্ব বোঝাবে, তাই এটাকে আমরা কি বলবো না অপাদান কারক। যারা করণ কারক করেছো, করণ কারক কেমন হতো ধরো বললাম, ধরো বললাম पेड़ द्वारा बिल्ली, বা বললাম पेड़ से बिल्ली আহ উপর চড়া, তার মানে কি, মানে বললাম যে গাছে করে বা গাছের দ্বারা কিন্তু বিড়াল কি বললো উপরে উঠেছে, গাছের দ্বারা বিড়ালটা উপরে উঠেছে, তার মানে এখানে কিন্তু এই পেড় সে বললাম না, মানে গাছে করে বা গাছের দ্বারা, এখানে কিন্তু আমাদের হয়ে যাবে করণ কারক একদম। যেখানে আমরা কোনো একটা উপকরণের দ্বারা কোনো একটা কাজ করা বুঝতে পারবো, তো সেটাকে আমরা বলতে পারি করণ কারক। আর যেখানে আমাদের কোনো উপকরণ থাকছে না, দূরত্ব অথবা আলাদা হওয়া অর্থে আমরা ব্যবহার করছি, সেটাকে বলবো হচ্ছে অপাদান কারক। এবার আশা করছি প্রত্যেকের ক্লিয়ার। নেক্সট পার্টে আমরা যাব। পরবর্তী পার্ট হচ্ছে আমাদের 4 নাম্বার পার্টে যেটা ছিল সম্প্রদান কারক। 4 নাম্বার পার্টে আমাদের যেটা ছিল সম্প্রদান কারক, প্রত্যেকে ভালো করে দেখবে। সম্প্রদান কারক, সম্প্রদান মানে কি বোঝাচ্ছে এখানে, যে কোনো একটা দান অর্থে বা কাউকে দান দেওয়া বা কারো থেকে কিছু নেওয়া বোঝাবে, তখন সেটাকে আমরা বলতে পারি কিনা সম্প্রদান কারক। এবার দেখো সম্প্রদান কারকও কিন্তু কোচিহ্ন আছে আমাদের, সম্প্রদান কারকও কিন্তু আমাদের কোচিহ্ন আছে, প্লাস আমাদের কর্মকারকও কিন্তু কোচিহ্ন ছিল। কিন্তু দেখো এই কোটা আমরা বুঝতে পারবো একদম সিম্পল, যেখানে আমরা কোনো দান বা কাউকে কিছু দেওয়া অর্থে ব্যবহার করবো, সেটাকে আমরা বলতে পারি সম্প্রদান কারক। তাহলে কি বলছে দেখো, সম্প্রদান কা অর্থ হে দেনা, তাই তো, মানে সম্প্রদান কথার অর্থই হচ্ছে কিনা কাউকে কিছু দেওয়া। संप्रदान का अर्थ है देना, जिसे कुछ दिया जाए या जिसके लिए कुछ किया जाए, মানে যাকে কিছু দেওয়া হয় অথবা যার জন্য কিছু করা হয়। তাই বলছে দেখো, जिसे कुछ दिया जाए या जिसके लिए कुछ किया जाए उसका बोध कराने वाले संज्ञा के रूप को संप्रदान कारक कहते हैं। इसका विभक्ति चिन्ह के लिए या को, এই দুটোই কিন্তু আমরা ব্যবহার করতে পারি, কি একটা বললাম কে লিয়ে অথবা কো, এই দুটো চিহ্নই কিন্তু আমরা সম্প্রদান কারকে ব্যবহার করতে পারি। তাহলে আবারও বলছি দেখো, সম্প্রদানের অর্থই হচ্ছে কিনা দেওয়া, কাউকে কিছু দেওয়া অথবা কারো থেকে কিছু नेवा আমরা বলতে পারি। তো কি বলছে দেখো, संप्रदान का अर्थ है देना, जिसे कुछ दिया जाए या जिसके लिए कुछ किया जाए उसका बोध कराने वाले संज्ञा के रूप को संप्रदान कारक कहते हैं। इसका विभक्ति चिन्ह को, के लिए या को, এই দুটো আমরা ব্যবহার করতে পারি। এবার দেখো উদাহরণ এখানে দেওয়া হয়েছে, সম্প্রদান কারকের উদাহরণ কি দেওয়া হয়েছে, जैसे राजू ब्राह्मण को दान देता है, এটা একটা সেন্টেন্স, राजू ब्राह्मण को दान देता है, या राजू ब्राह्मण के लिए दान देता है, রাজু ব্রাহ্মণ কে লিয়ে দান দেতা है, তাই তো। দেখো দুটো সেন্টেন্স আমরা পাচ্ছি, এখানে আমরা কো ব্যবহার করছি আর এখানে ব্রাহ্মণ কে লিয়ে দান দেতা है, মানে রাজু ব্রাহ্মণকে দান করছে আর রাজু ব্রাহ্মণের জন্য কিন্তু দান করছে, তাই তো, রাজু ব্রাহ্মণের জন্য দান করছে অথবা রাজু ব্রাহ্মণকে দান করছে, দুটোই কিন্তু দেখো আমরা কো উপসর্গ ব্যবহার করছি, একটা হচ্ছে কে লিয়ে একটা ব্যবহার করছি। আবার ধরো একটা সেন্টেন্স বললাম যে ধরো কারোর জন্য কিছু নিয়ে আসা হলো, ধরো বললাম যে मैं उसके लिए खाना लेकर आया हूँ, मैं उसके लिए खाना लेकर आया हूँ। তাহলে এখানে उसके लिए মানে আমি ওনার জন্য কিংবা ওর জন্য আমি কি খাবার নিয়ে এসেছি, তাই তো। তাহলে এটাও কিন্তু যে কে লিয়ে কতটা আমরা ব্যবহার করছি, তাহলে কি হবে সম্প্রদান কারক হবে। তাহলে কি বলছে দেখো, ইহা ব্রাহ্মণ কো या ब्राह्मण के लिए संप्रदान कारक है, কি বলছে ইহা ব্রাহ্মণ কো या ब्राह्मण के लिए संप्रदान कारक है, এই যে ব্রাহ্মণ কো या फिर ब्राह्मण के लिए যদি এখানে আন্ডারলাইন, তাহলে আমাদের কি হবে না সম্প্রদান কারক হবে। বুঝতে পেরেছো আশা করি।
তাহলে প্রত্যেকের ক্লিয়ার। নেক্সট পরবর্তী পার্টে আমরা যাব। তোমরা দেখো আমাদের সম্প্রদান কারক আশা করি প্রত্যেকের ক্লিয়ার। এবার আসছে হচ্ছে আমাদের হচ্ছে সম্বন্ধ কারক। 6 নাম্বার পার্ট আমাদের হচ্ছে কিনা সম্বন্ধ কারক। তো সম্বন্ধ মানে আমি একটু আগে বললাম যে কোনো কিছুর কোন একটা সেন্টেন্সের মধ্যে সম্বন্ধ স্থাপন করা হবে যে ওয়ার্ড গুলো দ্বারা, তাকে আমরা বলতে পারি কিনা সম্বন্ধ। যেমন কি কি থাকছে দেখো, কা, কে আর হচ্ছে কিনা কি, তাই তো। কা, কে और কি, এই তিনটে হচ্ছে কিনা সম্বন্ধ কারক, তাই তো। কা, কে और কি, এই তিনটে হচ্ছে আমাদের সম্বন্ধ কারকের চিহ্ন আমরা বলতে পারি। এবার দেখো তাহলে সম্বন্ধ কারকটা আমরা দেখে নেব। 6 নাম্বার পার্ট আমাদের সম্বন্ধ কারক। কি বলছে প্রত্যেকে দেখবে, সংজ্ঞা या सर्वनाम के जिस रूप से, সংজ্ঞা ইয়া, সংজ্ঞা মানে জানো প্রত্যেকে, একটু আগে বললাম যেটাকে ইংরেজিতে আমরা নাউন বলছি, সর্বনাম মানে যেটাকে আমরা প্রোনাউন বলছি। संज्ञा या सर्वनाम के जिस रूप से उसका संबंध वाक्य की दूसरी संज्ञा से प्रकट हो उसे संबंध कारक कहते हैं। इसके उपसर्ग है का, के, की, না, নো, রা, রে, রি আদি। আদি मतलब এখানে বোঝানো হচ্ছে ইত্যাদি। এখানে আদি কথার অর্থ হচ্ছে ইত্যাদি। তো তোমরা মনে রাখবে মেন তিনটে, যেটা কা, কে আর হচ্ছে কি, এগুলো না মনে রাখলেও আমাদের চলবে, ঠিক আছে, আসে না খুব একটা বেশি, না মনে রাখলেও আমাদের চলবে। তো কি বলছে দেখো, সম্বন্ধ কারকের উদাহরণগুলো দেখবে ভালো করে। ফার্স্ট উদাহরণ কি, রাজা দशरथ का बड़ा बेटा राम था। রাজা দশরথ কা বড়া বেটা রাম থা, এখানে যে কা কথাটা আমরা ব্যবহার করেছি এটার দ্বারা আমরা কি বুঝতে পারি, যেটা একটা সম্বন্ধ কারক, তাই তো। রাজা দশরথ কা বড়া বেটা রাম থা। তারপরে কি বলছে দেখো, রাজা দশরথ কে 4 बेटे थे। রাজা দশরথ কে 4 बेटे थे। আর তারপরে কি বলছে, রাজা দশরথ কি 3 রানিয়া থी। রাজা দশরথ কি 3 রানিয়া থी, তাই তো, মানে রাজা দশরথের 3টে রানী ছিল। তো দেখো এখানে আমরা কা দিয়েও করে দিয়েছি একটা সেন্টেন্স, কে দিয়েও একটা সেন্টেন্স আছে, আর হচ্ছে কিনা কি দিয়ে, তিনটেই দেখো একই রকম সেন্টেন্স বলতে পারো। राजा दशरथ का बड़ा बेटा राम था, राजा दशरथ के 4 बेटे थे और राजा दशरथ की 3 रानियां थी। তাহলে প্রত্যেকের বোঝা গেল যে কি বললাম, সম্বন্ধ কারক যেখানে আমাদের কা, কে, কি এই তিনটে দ্বারা একটা সেন্টেন্স বা একটা ধরো কোনো সংজ্ঞার সাথে পরবর্তী সেন্টেন্সে যে সম্পর্ক স্থাপন করছি সেটাকে আমরা বলতে পারি কিনা সম্বন্ধ কারক। का, के और की, राजा दशरथ का बड़ा बेटा राम था, राजा दशरथ के 4 बेटे थे और राजा दशरथ की 3 রানিয়া थी। এবার একটা জিনিস তোমাদের আমি একটা খুব ভালো একটা পার্ট বলতে পারো হিন্দি গ্রামারের বা হিন্দির, যেটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। যেমন ধরো বললাম যে রাম, কি বললাম, রাম। তো দেখো এই যে রাম, রামটা হচ্ছে আমাদের কোন লিঙ্গের মধ্যে পড়ে, পুংলিঙ্গের মধ্যে পড়ে। তো বললাম দেখো, ধরো বললাম রাম খাবার খেয়েছে, তাই তো, রাম ধরো বললাম রাম খাবার খেয়েছে, তাহলে আমরা এটাকে কি বলতে পারি, রাম নে খানা খায়া, তাই তো, রাম নে খানা খায়া। তো এবার দেখো রামের পরে আমরা কি দিচ্ছি, নে দিচ্ছি, রাম নে খানা খায়া, শেষে কি দিচ্ছি, খায়া, তাই তো, শেষে কি দিচ্ছি আমরা, খায়া। তো রামের জায়গায় যদি সীতা থাকতো, আমাদের রামের জায়গায় ধরো বলা হলো কিনা সীতা, রামের জায়গায় ধরো বলা হলো কিনা সীতা, তাহলে এখানে সীতা কি একটা স্ত্রীলিঙ্গ হচ্ছে। এবার দেখো রামের বেলায় আমরা কি বললাম যে রাম নে খানা খায়া, তো যদি এবার আমরা সীতার ক্ষেত্রে বলি সীতা নে খানা খাই, সীতা নে খানা খাই, দেখো খায়া और খাই
মানে হচ্ছে যখন পুংলিঙ্গ থাকবে তখন আমাদের আকার ব্যবহার করব আমরা, এটাই মনে রাখবে। আর যখন স্ত্রীলিঙ্গ থাকবে তখন আমাদের কিনা দীর্ঘিকার ব্যবহার করবে। এবার যখন তোমাদের লিঙ্গ চ্যাপ্টার করানো হবে তখন আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তবুও আমি বলে নিলাম, অনেক সময় প্রবলেম হতে পারে যে এখানে কেন আমরা খায়া করছি, কেন খাই করছি, এগুলো কিন্তু অনেক পার্ট রয়েছে আমাদের, ঠিক আছে? সেই সব পার্টগুলো আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে যেহেতু সীমিত সময় বা বলতে পারো প্রায় শেষের দিকেই টাইম, সেই কারণে আমি ব্যাপারটা নিয়ে আলোচনা করতে পারছি না। পরবর্তী যে ক্লাসগুলো থাকছে তোমাদের সেখানে আমি ব্যাপারটা নিয়ে আলোচনা করে দেবো, ঠিক আছে? তো যাই হোক, আমরা যে পার্ট কটা করলাম প্রত্যেকে দেখবে যে 6 নাম্বার পার্ট পর্যন্ত আমরা করলাম, এই 6টা পার্ট প্রত্যেকের আশা করি ক্লিয়ার। এবার যদি তোমাদের মনে হয় কর্তা, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান, সম্বন্ধ, এই 6টা পার্ট নিয়ে নিজেকে একবার কোশ্চেন করো যে আমরা কোন নিজেকে একবার কোশ্চেন করো, তারপরে আমরা পরবর্তী পার্টে যাব। যদি কারো কোথাও বুঝতে প্রবলেম হয় প্রত্যেকে একবার কোশ্চেন করবে, যদি এই 6টা পার্টের মধ্যে যদি কারো কোথাও কোনো প্রবলেম হয়। স্যার প্র্যাকটিস সেট দিন। আচ্ছা, আমি টোটাল 8টা কমপ্লিট করাবো, আগে প্রত্যেকে একবার একটু দেখে নাও, তারপর আমি তোমাদের প্র্যাকটিস সেট দিচ্ছি। তাহলে প্রত্যেকের আশা করছি কারো কোনো একজন বলেছো যে স্যার আরেকবার 7 নাম্বারের ডিফারেন্টটা তাই তো বললে ভালো হতো। আর সম্প্রদান কারকটা আরেকবার বোঝান প্লিজ। সম্প্রদান কারক তাই তো? তো আমরা দেখো সম্প্রদান কারকে আমরা যাব। সম্প্রদান কারক বলছো একজন, তো সম্প্রদান কারকে কি বললাম যে যেখানে আমাদের একটা দান অর্থে বোঝানো হবে তাই তো, বা যেখানে কোনো একটা দান করা বোঝাবে, তাহলে সেটাকে আমরা বলতে পারি কিনা সম্প্রদান কারক। তাহলে সম্প্রদান কা अर्थ है देना जिसे कुछ दिया जाए या फिर जिसके लिए कुछ किया जाए। মানে ধরো তুমি কাউকে কিছু দিচ্ছ, যেমন ধরো আমি একটা সেন্টেন্স বললাম, আমি ওকে একটা বই দিলাম তাই তো। তো দেখো আমি কি বলতে পারি এখানে যে আমি ওকে একটা বই দিচ্ছি তাই তো, বা বই একটা আমি ওকে দান করলাম, বা আমি একটা বই ওকে দিলাম পড়ার জন্য। তো সেক্ষেত্রে দেখো কিছু দেওয়া হচ্ছে। তো এক্ষেত্রে কি বলা হচ্ছে যে কাউকে যদি কিছু দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আমরা যে উপসর্গটা দিচ্ছি সেখানে কিনা কো বা কে লিয়ে আমরা দেবো, ঠিক আছে? এখানে উদাহরণ দেওয়া হচ্ছে রাজু ব্রাহ্মণ কো দান দেতা है।
তাহলে রাজু ব্রাহ্মণকে কি করছে, দান দিচ্ছে, তাহলে তারপরে আমরা কি দিচ্ছি না, কো উপসর্গ দিচ্ছি, তাই তো। রাজু ব্রাহ্মণকে দান দিচ্ছে, তাহলে এখানে দেখো আমরা কো উপসর্গ দিচ্ছি। অথবা এই সেন্টেন্সটাকে কিন্তু আমরা এইভাবেও বলতে পারি, রাজু ব্রাহ্মণকে নিয়ে দান দেতা है, মানে রাজু ব্রাহ্মণের জন্য দান দেয়, এভাবেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে আশা করি। এবার দেখো 7 নাম্বার পার্টে আছে হচ্ছে আমাদের অধিকরণ কারক। 7 নাম্বার পার্ট হচ্ছে আমাদের কিনা অধিকরণ কারক। তাহলে কি বললাম, অধিকরণ কারকের অর্থ কি হচ্ছে না, অধিকরণ বলতে আমাদের কি বোঝাবে, এটা আগে মাথায় রাখতে হবে যে কোনো একটা আধার হতে পারে অথবা কোনো একটা আশ্রয় বোঝাতে পারে। কি বললাম, অধিকরণের অর্থ কিন্তু কোনো একটা আধার হতে পারে অথবা কোনো একটা আশ্রয় হতে পারে। তাহলে কি বলছে দেখো, অধিকরণ কা अर्थ है আধার या আশ্রয়, তাই তো। অধিকরণের অর্থ হচ্ছে কিনা আধার অথবা আশ্রয়, এই দুটোই কিন্তু মেন বোঝার, প্রত্যেকে ভালো করে দেখবে। তাহলে কি বললাম, অধিকরণ का अर्थ है आधार या आश्रय। संज्ञा या सर्वनाम के जिस रूप से क्रिया के आधार, মানে সংজ্ঞা অথবা সর্বনামের যে রূপের থেকে ক্রিয়ার আধার মানে হতে পারে স্থান, হতে পারে কিনা সময় অথবা অবসর। অবসর মানে যেটাকে আমরা বলছি কিনা ফাঁকা সময়, ঠিক আছে। স্থান, সময় অথবা অবসর এর বোধ হয়, ঠিক আছে, বা এইগুলো বোঝা যায়। তাহলে কি কি বললাম, স্থান, সময়, अवसर आदि का बोध हो उसे अधिकरण कारक कहते हैं। তাহলে কি বলছে দেখো, इस कारक के विभक्ति चिन्ह है में, पे और হচ্ছে पर। খুব ভালো বলতে পারো, খুব ইন্টারেস্টিং একটা বিষয় রয়েছে আমাদের এখানে। দেখো কি বলছে, অধিকরণ কারকের উদাহরণটা দেখবে ভালো করে। উদাহরণ কি বলছে, उस कमरे में 4 चोर थे, তাই তো। কি বলছে, उस कमरे में 4 चोर थे। তাহলে এখানে দেখো বলা হচ্ছে যে ওই ঘরের মধ্যে 4টে চোর ছিল, তাই তো। ওই ঘরের মধ্যে 4টে চোর ছিল। তাহলে এখানে চোরটা কোথায় ছিল, ঘরের মধ্যে আমাদের ছিল। কোথায় ছিল না, কমরে অথবা ঘরের মধ্যে ছিল। তো মে মতলব আমার কি বোঝানো হচ্ছে, মধ্যে। উস কমরে মে 4 চোর থে, তার মানে এই মেয়েটার দ্বারা আমরা কি বুঝতে পারছি না, এটা অধিকরণ। কারণ কেন বোঝানো হচ্ছে, এখানে একটা আধার পাচ্ছি বা একটা আশ্রয় পাচ্ছি, তাই না। তারপরে কি বলছে দেখো, মেজ পর পুস্তক রাখি থি। মেজ পর মানে কোথায় বইটা রাখা ছিল, মেজ মানে মেঝের উপরে কিন্তু বইটা রাখা ছিল, মেঝের উপরে। তার মানে এখানেও কিন্তু একটা আশ্রয় পাচ্ছি, তাই তো। মেজ পর পুস্তক রাখি থি, তাই দেখো কমরে মে 4 চোর থে, মেজ পর পুস্তক রাখি থি, অথবা পেড় পর পক্ষী बैठिए। তাহলে পেড় পর মানে গাছের উপরে পাখি বসে আছে, তাহলে পেড় পর পক্ষী बैठिए। তাহলে দেখো এই পর কথাটার দ্বারা আমরা কি বোঝাচ্ছি না, এই গাছের ডাল বা গাছের উপরে যে একটা আধার পাচ্ছি বা একটা আশ্রয় পাচ্ছি, পাখিদের আশ্রয়, তাই এটাকে আমরা কি বলতে পারি না, অধিকরণ কারক বলতে পারি। অধিকরণ কারকের মেন অর্থই হচ্ছে কি আধার বা অথবা আশ্রয় আমরা বলতে পারি। তারপরে যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে কিনা মে, পে অথবা পার, এই তিনটে চিহ্ন কিন্তু আমাদের অধিকরণ কারকে থাকবে। এটাও কিন্তু প্রত্যেকে ভালো করে মনে রাখবে, ঠিক আছে। লাস্ট পার্ট আমাদের থাকছে হচ্ছে কিনা সম্বোধন কারক, তাই তো। লাস্ট পার্ট হচ্ছে সম্বোধন কারক। আগে প্রত্যেকে একবার একটু দেখবে যে অধিকরণ কারক নিয়ে কোয়েশ্চেন আছে কিনা, বা আদারওয়াইজ কোনো কারক নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে প্রত্যেকে করতে পারো। একের 6, বৈশালী দাস বলছো, সরি স্যার, একের 6। আচ্ছা, একের 6 বলতে বুঝলাম না, ব্যাপারটা কি বলছো, কোথায় একের 6 বলতে ব্যাপারটা বুঝলাম না। ফার্স্ট পার্টে তো আমাদের ছিল হচ্ছে কর্তা কারক, প্রথম পার্টে ছিল হচ্ছে আমাদের কর্তা কারক। কর্তা কারকের চিহ্ন আমি বলেছিলাম কিনা নে চিহ্নটা থাকবে, বা এই যে নে উপসর্গটা আমাদের থাকবে। এই যে নে উপসর্গ দেখতে পাচ্ছ, কর্তা কারকের চিহ্ন হচ্ছে আমাদের নে বা নে উপসর্গটা থাকবে। এখানে আমাদের দুটো পার্ট বলেছিলাম, একটা হচ্ছে উপসর্গ সহিত, মানে একটা জায়গায় আমাদের উপসর্গ থাকবে, আরেকটা যে হচ্ছে কি আমাদের উপসর্গ রহিত, মানে যেখানে আমাদের উপসর্গ থাকবে না। তো উপসর্গ সহিত আমরা কোনটাকে বলবো, যেখানে উপসর্গ থাকবে, রোহিত মানে যেখানে থাকবে না। তো দেখো এখানে কি বলছে, রাম নে পুস্তক পড়ি। রাম নে মানে রামের পরে নে উপসর্গটা আমরা দিয়েছি না, তো রাম ने पुस्तक पढ़ी, তাই তো। ইহা কর্তা কে সাথ নে উপসর্গে ভূতকাল কি সকর্ম, মানে ভূতকালের যদি সকর্ম ক্রিয়া হয় তারপরেই কিন্তু আমরা নে উপসর্গটা দেব। যদি সেটা ভূতকালের অকর্ম ক্রিয়া হয়, এবার কর্ম কোনটাকে বলছি, এই যে পুস্তকটা হচ্ছে আমাদের কর্ম। রাম কি পড়েছে, বই পড়েছে। যদি বলতাম রাম পড়েছে, তাহলে আমাদের এই পুস্তকও দেওয়া লাগছে না অথবা নেটাও দেওয়া লাগছে না, শুধু বলতাম যে রাম পড়ি, তাই তো। যদি বলতাম রাম পুস্তক পড়ি, তাহলে রামের পরে আমাদের নে উপসর্গটা দিতেই হবে, নাহলে কিন্তু সেন্টেন্স আমাদের ভুল হবে। কি বললাম, রামের পরে কিন্তু আমাদের নিয়ে উপসর্গটা দিতেই হবে, না হলে আমাদের সেন্টেন্স ভুল হবে। যদি সেটা অকর্মক হয়ে যায়, যেমন ধরো বললাম রাম গয়া মানে রাম গেছে, মোহন গিরা মতলব মোহন পড়েছে, তাহলে সেক্ষেত্রে আমাদের নিয়ে উপসর্গটা দেওয়ার প্রয়োজন নেই।
অথবা বর্তমান আর ভবিষ্যৎকালে যদি যাই সেক্ষেত্রেও আমাদের উপসর্গ দেওয়ার প্রয়োজন নেই। সেটাই এখানে উদাহরণ দেওয়া আছে, দেখো এটা হচ্ছে বর্তমান কালের উদাহরণ, এটা হচ্ছে তোমাদের ভবিষ্যৎকালের উদাহরণ দেওয়া আছে। একটা হচ্ছে বর্তমান কাল, যেমন বালক লেখতা হয় মানে বালকটি লেখে, এটা আমাদের বর্তমান কালে পাচ্ছি। আর রমেশ ঘর জায়গা মানে রমেশ বাড়ি যাবে, তাহলে এখানেও দেখো আমরা কি পাচ্ছি ভবিষ্যৎকাল। কিন্তু এখানে দেখো এই রমেশটা হচ্ছে কর্তাকারক, বালকটাও কিন্তু কর্তাকারক, কিন্তু তারপরে আমাদের নেই উপসর্গটা নেই। কেন নেই? কারণ এটা বর্তমান কালে রয়েছে আর ভবিষ্যৎকালে রয়েছে, তাই আমাদের নেই উপসর্গ দেওয়ার প্রয়োজন নেই। যদি এটা ভূতকাল হতো এবং সকর্ম ক্রিয়া হতো তবেই আমরা নেই উপসর্গটা দিতাম। তাহলে পরবর্তী পার্টে আমরা যাব, লাস্ট পার্ট আমাদের বাকি রয়েছে যেটা, সেটা হচ্ছে সম্বোধন কারক। 8 নাম্বার পার্ট প্রত্যেকে দেখবে, কারকের টোটাল ভাগ হচ্ছে 8টা, লাস্ট পার্ট হচ্ছে সম্বোধন কারক। সম্বোধন মানে হচ্ছে কাউকে সম্বোধন করে ডাকা, যেটা বোঝানো হচ্ছে, ঠিক আছে। तो देखो কি বলছে, शब्द के जिस रूप से किसी को संबोधित किया जाए, शब्द के जिस रूप से किसी को संबोधित किया जाए या पुकारा जाए, पुकारा मतलब ডাকার কথা বলা হচ্ছে, उसे संबोधन कारक कहते हैं। इसमें हे अरे का प्रयोग किया जाता है, কি বললাম, হে और अरे का प्रयोग किया जाता है, মানে শব্দের যে রূপের দ্বারা কাউকে সম্বোধন করে কিছু বলা হয় অথবা কাউকে ডাকা হয় তাকে আমরা বলতে পারি কিনা সম্বোধন কারক। যেমন এর চিহ্ন কি কি পাচ্ছি আমরা, হে আর হচ্ছে কিনা আরে, এই দুটো হচ্ছে আমাদের সম্বোধন কারকের চিহ্ন। প্রত্যেকে বুঝতে পেরেছো? এবার দেখো কি বলছে, উদাহরণটা দেখবে, जैसे হে প্রভু क्षमा करो, হে প্রভু क्षमा करो মানে প্রভুকে আমরা ডাকছি, হে প্রভু क्षमा करो, তাই তো? তার মানে এটা আমরা হে, যে হে কথাটা আমরা ব্যবহার করছি না, এটার দ্বারা আমরা কি বুঝতে পারবো যে না এটা সম্বোধন, মানে প্রভুকে ডাকা হচ্ছে, হে প্রভু क्षमा करो। তারপরে কি বলছে দেখো, আরে বাচ্চো শান্ত হো যাও, আরে বাচ্চো শান্ত হো যাও মানে বাচ্চাদেরকে ডেকে বলা হচ্ছে যে তোমরা এবার চুপ করো বা তোমরা শান্ত হয়ে যাও, তাই তো? আরে বাচ্চো শান্ত হো যাও। বুঝতে পেরেছো আশা করি? কি বললাম, সম্বোধন কারক মানেই কাউকে ডেকে কিছু বলা হবে অথবা কাউকে আহ বলতে পারো যে সম্বোধন করে কিছু বলা হলো, তাকে আমরা বলতে পারি কিনা সম্বোধন কারক। ব্যাপারটা ক্লিয়ার প্রত্যেকের? তো এই জায়গাটায় আবার আসছে, আমি প্রথমে আসছি, এবার আমরা এমসিকিউ দেখবো কিছু কোয়েশ্চেন, আমরা এমসিকিউ কিছু কোয়েশ্চেন দেখবো, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে, ঠিক আছে? প্র্যাকটিস সেটের যে এমসিকিউ কোয়েশ্চেন আছে সেগুলো আমরা একটু দেখবো, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। তো তার আগে তোমরা প্রত্যেকে একবার একটু চোখ বুলিয়ে নাও এবং নিজেকে একবার কোয়েশ্চেন করো যে কোনো পার্টে অসুবিধা হচ্ছে কিনা। আমাদের টোটাল কিন্তু 8টা পার্টি শেষ, তো কারো যদি কোনো প্রবলেম থাকে প্রত্যেকে কিন্তু কোয়েশ্চেন করতে পারো। তাহলে দেখো আমাদের প্রথম কোয়েশ্চেন কি আছে, ফার্স্ট কোয়েশ্চেন প্রত্যেকে খেয়াল করবে। প্রথম কোয়েশ্চেনটা প্রত্যেকে দেখতে পাচ্ছ আশা করি। 7 নাম্বারটা একজন বলছে অধিকরণ কারক, তাই তো? আমি আরেকবার বলে দিচ্ছি, 7 নাম্বার অধিকরণ কারকটা আমি আরেকবার বলে দিচ্ছি, প্রত্যেকে মন দিয়ে শুনবে যার প্রবলেম আছে। অধিকরণ কারকে কি বললাম, যে কোনো একটা আধার হতে পারে বা কোনো একটা আশ্রয় হতে পারে, তাই তো? অধিকরণ কারকের মেন হচ্ছে কিনা আধার অথবা আশ্রয় হবে। সংজ্ঞা ইয়া সর্বনাম কে জিস রূপ সে ক্রিয়া কে আধার মানে কোনো স্থান হতে পারে, কোনো সময় হতে পারে অথবা কোনো অবসর হতে পারে। অবসর মানে হচ্ছে ফাঁকা সময় যেটাকে আমরা বলছি, বা ফ্রি টাইম যেটা আমরা বলছি সেটাকে আমরা অবসর বলতে পারি। তাহলে কোনো একটা আধার অথবা আশ্রয়, সেখানে কি বলছে, কোনো স্থান সময় অথবা অবসর, এইগুলোর বোধ যখন আমরা এগুলো যখন বুঝতে পারবো সেটাকে আমরা বলতে পারি কিনা অধিকরণ কারক। মেন হচ্ছে তোমরা মনে রাখবে শুধুমাত্র আধার আর আশ্রয় মনে রাখো, আদারওয়াইজ কিছু মনে করার দরকার নেই। তো কি বললাম, যে উস কমরে মে 4 চোর থে মানে ওই ঘরের মধ্যে 4টে চোর ছিল, ঘরের মধ্যে মানে কোথায় চোরেরা আশ্রয় নিয়েছিল, ঘরের মধ্যে। তাই দেখো মে কথাটা আমরা ব্যবহার করছি, তার মানে এটা কোন কারক, অধিকরণ কারক। তারপরে কি বলছে, মেজ পর পুস্তক রাখি থি মানে মেঝের ওপর কি রাখা ছিল, বই রাখা ছিল, তাই তো?
মেঝের ওপর বই রাখা ছিল। কোথায় রাখা ছিল? মেঝের উপরে। মানে এখানেও একটা আশ্রয় পাচ্ছি, বইটা কোথায় রাখা ছিল? মেঝের উপর। তুমি সেখানে টেবিলের উপর বলতে পারো, বা সেখানে তুমি খাটের উপরে বলতে পারো, বা সেখানে তুমি বাক্সের উপরে বলতে পারো, যেখানে খুশি বলতে পারো। প্রত্যেকটা জায়গায় আমরা পার কথাটা ব্যবহার করব। একটু আগে বললাম পেট পার পাখি बैठे, মানে কি গাছের উপরে পাখি বসে আছে, তো সেখানেও কিন্তু আমরা পার কথাটাকে ব্যবহার করছি, আদারওয়াইজ কিন্তু কোনো ওয়ার্ড আমরা ব্যবহার করছি না। তো এবার তাহলে দেখো আমরা করবো হচ্ছে এমসিকিউ কয়েকটা কোশ্চেন, খুব বেশি কোশ্চেন নেই, প্রত্যেকে দেখবে। দেখো প্রথম কোশ্চেনটা আমাদের দেওয়া আছে, ফার্স্ট কোশ্চেনটা প্রত্যেকে দেখবে কি দেওয়া আছে আমাদের। सरकार मुझे नौकरी से मत निकालिए, सरकार मुझे नौकरी से मत निकालिए। তো এই সেন্টেন্স অনুযায়ী আমরা এর মধ্যে কোন কারকটা করতে পারি? অপাদান করব, না করণ করব, না সম্প্রদান, না সম্বোধন কারক করব? দেখো যাই হোক, এখানে যদি বলতাম আহ যদি এখানটা আন্ডারলাইন থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা সম্বোধন করতাম, তাই তো? এক্ষেত্রে আমরা সম্বোধন করতাম। যাই হোক, এখানে আন্ডারলাইন করা নেই। মুঝে নকরি সে মত নিকালিয়ে, ধরো এখানে আন্ডারলাইন করা আছে মুঝে নকরি সে মত নিকালিয়ে, তাহলে এখানে আমরা কোন কারকের মধ্যে করতে পারি এটাকে? আমরা ফার্স্ট এক নাম্বার বলছে সরকার মুঝে নকরি সে মত নিকালিয়ে, এটা যদি আমরা বলতাম সম্বোধন কারক করছি, ঠিক আছে। তারপরে কি বলছে? নকরি সে মত নিকালিয়ে, মানে কাজের থেকে বা চাকরি থেকে আমাকে বার করবেন না বা বের করে দেবেন না। তার মানে কি এখানে এই সেটা কি অর্থে ব্যবহার করেছে? করণ না অপাদান? এক্ষেত্রে কিন্তু আমরা অপাদান অর্থে ব্যবহার করছি, তাই তো? বুঝতে পেরেছো আশা করি। নেক্সট, পরবর্তী পার্টে আমরা যাব। 2 নাম্বার কোশ্চেন কি আছে প্রত্যেকে নিজেরা পড়ে আনসার করার চেষ্টা করো। 2 নাম্বার পার্ট, 2 নাম্বার পার্টটা প্রত্যেকে নিজেরা পড়ে অ্যান্সার করার চেষ্টা করো। 2 নাম্বার পার্ট প্রত্যেকে নিজেরা পড়ে অ্যান্সার করার চেষ্টা করো। তাহলে এখানে দেখো অনেকে দেখতে পাচ্ছি অপশন এ করছো অপাদান, অনেকে আবার করছো হচ্ছে অপশন ডি করণ। তো এর মধ্যে দুটোর মধ্যে আমাদের কারেক্ট কোনটা? এই দুটোর মধ্যে আমাদের কারেক্ট কোনটা? তো দেখো আমি বারবার বলেছিলাম যে অপাদান মানে কিনা দূরত্ব অর্থে ব্যবহার করা হবে, বা দূরত্ব বা আলাদা অর্থে বোঝাবে। কি বললাম? দূরত্ব অথবা আলাদা অর্থে বোঝাবে, তখন সেটাকে আমরা বলতে পারি কিনা অপাদান কারক। এখানে কি বলছে দেখো, আপনি উত্তর পর পেন্সিল সে নিশান লাগাইয়ে, তাহলে কোথায় আন্ডারলাইন আছে? সের নিচে আন্ডারলাইন আছে, পারের নিচে কিন্তু আন্ডারলাইন নেই। উত্তর পর, মে, পে और पर, এটা কোন কারক ছিল? সেটার অপশনও কিন্তু এর মধ্যে নেই, তাই তো? এটার অপশনও কিন্তু এর মধ্যে নেই। কোন কারক বলেছিলাম? মে, পে और पर অধিকরণ কারক, আধার অথবা আশ্রয় বোঝালে। তো সেক্ষেত্রে এটা আমরা অধিকরণ করতে পারতাম, বাট এখানে আমাদের আন্ডারলাইন আছে কোথায়? এই সের নিচে আন্ডারলাইন আছে। এখানে কি পেন্সিল দিয়ে নিশান লাগাও, মানে পেন্সিলের দ্বারা নিশানটা লাগাও, তাহলে এটা কোন কারক হবে? অপশন ডি, করণ কারক। এটা কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি। প্রত্যেকে দেখে নেবে, সঠিক উত্তর হবে হচ্ছে অপশন ডি। ক্লিয়ার প্রত্যেকে? নেক্সট 3 নাম্বার কোশ্চেন আমরা দেখে নেবো কি রয়েছে। কোশ্চেন নাম্বার 3, দেখো কি বলছে। আচ্ছা, এটা দেখার দরকার নেই এই কোশ্চেনটা, 4 নাম্বার পার্ট দেখবো। কোন কারকের মধ্যে রাখতে পারি? ইস কথন কি পুষ্টি কিজিয়ে, প্রত্যেকে ভালো করে দেখবে। ইস কথন কি পুষ্টি কিজিয়ে, কোন কারকের মধ্যে রাখতে পারি? 4 নাম্বার কোশ্চেন। ইস কথন কি পুষ্টি কিজিয়ে, কোন কারকের মধ্যে এটাকে আমরা রাখতে পারি? প্রত্যেকে অ্যান্সার করবে 4 নাম্বার কোশ্চেন। দেখো একটু আগে আমি তোমাদের বলছিলাম যে এই জায়গাটা প্রত্যেকে ভালো করে দেখো। সম্বন্ধ কারকের চিহ্ন কি বলেছিলাম? কা, কে और কি, তাই তো?
এই তিনটে আমি মনে রাখতে বলেছিলাম, কা, কে, কি। তাহলে দেখো এখানে বলেছে যে ইস কথন কি পুষ্টি কিজিয়ে, ইস কথন কি পুষ্টি কিজিয়ে, তাহলে কোন কারক হবে? অপশন বি, সম্বন্ধ কারক। যারা যারা বি করেছিলে, বি কিন্তু এখানে সঠিক উত্তর হবে। ইস কথন কি পুষ্টি কিজিয়ে কোন কারক হবে? সম্বন্ধ কারক হবে। এখানে কর্মকারক কোনোভাবেই সম্ভব নয়। কর্মকারকের চিহ্ন বলেছিলাম কিনা কো থাকবে, কো প্লাস তার পাশাপাশি কিনা আমাদের কর্ম থাকবে, তাই তো। ইস কথন কি পুষ্টি কিজিয়ে, এখানে একটা সম্বন্ধ স্থাপন করা হচ্ছে, এখান থেকে এখানে একটা কি সম্বন্ধ স্থাপন করা হচ্ছে, তাই তো। তার কারণে এটাকে আমরা কি বলছি না, সম্বন্ধ কারক। নেক্সট পরবর্তী কোশ্চেন কি আছে দেখে নেব। 5 নাম্বার কোশ্চেন, প্রত্যেকে অ্যান্সার করবে। কোশ্চেন নাম্বার 5, নিজেরা পড়ো, পড়ে অ্যান্সার বলো কি হচ্ছে। এখানে আন্ডারলাইন আছে, এই জায়গাটায় আন্ডারলাইন আছে, ঠিক আছে, ভেবে অ্যান্সার করবে প্রত্যেকে। আচ্ছা, ইস কথানি কি পুষ্টি কি, যে এর অর্থ জিজ্ঞাসা করেছো, তাই তো। মানে এই যে কথাটা বলা হলো, এর পুষ্টি করুন, বা বলতে পারো যে এর জিনিসটা কতটা সত্যতা আছে, বা এর মধ্যে কতটা সত্যতা আছে সেটা যাচাই করুন, বা সেটা আগে ভালো করে বুঝুন, সেটাই বলা হচ্ছে ইস কথানি কি পুষ্টি কি জি। এরপরে কি বলেছে? লোটা छत से गिरा, তাই তো। কি বলছে? লোটা छत से गिरा में कौन सा कारक है? লোটা छत से गिरा में कौन सा कारक है? কর্মকারক করব, অপাদান করব, না করণ করব, না অধিকরণ করব, কোনটা করতে পারি? লোটা छत से गिरा, তাহলে কোন কারক আমরা করতে পারি? প্রত্যেকে বলবে কর্ম, অপাদান, করণ, না অধিকরণ। 5 নাম্বার কোশ্চেন, প্রত্যেকের সঠিক উত্তর চাই। যারা ক্লাসে আছো প্রত্যেককে বলছি, প্রত্যেকে যেন সঠিক উত্তর করে, একদম। তাহলে এটা কোন কারক হবে? আমাদের অপশন বি, অপাদান কারক, তাই তো। প্রত্যেকেই সঠিক উত্তর করছো, যাই হোক, খুব ভালো লাগছে যে প্রত্যেকেই সঠিক উত্তর করছো। এটা অপশন বি আমাদের অপাদান কারক হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট আজকের লাস্ট কোশ্চেন দেখবো কি আছে। আজকের লাস্ট কোশ্চেন প্রত্যেকে দেখবে কি রয়েছে। रेखांकित का कारक बताइए, मेंढक को पत्थर से मत मारो, মেন্ডাক কো পাথর সে মত মারো, এখানে আন্ডারলাইন করা আছে সের নিচে। এটা কোন কারকের মধ্যে আমরা রাখতে পারি? আজকের লাস্ট কোশ্চেন, প্রত্যেকে অ্যান্সার বলো কি হচ্ছে। এটাও প্রত্যেকের সঠিক করা চাই, এই কোশ্চেনটার অ্যান্সারও প্রত্যেকের সঠিক করা চাই। মেন্ডাক কো পাথর সে মত মারো, এটা কোন কারকের মধ্যে আমরা রাখতে পারি? একদম, তাহলে প্রত্যেকেই সঠিক করছো। তাহলে এটা সঠিক উত্তর হয়েছে কিনা, করণ কারক, তাই তো। মানে মেন্ডাক কো পাথর সে মত মারো, মানে ব্যাংটাকে পাথর দিয়ে মেরো না, তাই তো। মেন্ডাক কো পাথর সে মত মারো, মানে পাথরটা এখানে কি অর্থে ব্যবহার করা হয়েছে? উপকরণ অর্থে, তাই আমরা কি বলছি না, করণ কারক। তো যাই হোক, সবাই খুব সুন্দর বুঝেছো, বা তোমাদের যেখানে আদারওয়াইজ যেগুলো প্রবলেম রয়েছে সেগুলো আমরা পরবর্তী যে ক্লাসগুলো রয়েছে সেগুলোতে আলোচনা করব, ঠিক আছে। তো যাই হোক, তাহলে সবাই ভালো থেকো, আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ স্যার। ক্লাস শেষ হয়ে গেছে? হ্যাঁ স্যার, ক্লাস শেষ করলাম এবার। থ্যাংক ইউ স্যার। আমি একটু কোডটা শেয়ার করে দিচ্ছি, জাস্ট একটা মিনিট। আমি একটু তোমাদের গ্রুপটা ওপেন করে দিচ্ছি, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমরা যদি একটু ফিডব্যাক শেয়ার করো। একটা মিনিট আমাকে সময় দাও জাস্ট। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের ফিডব্যাক শেয়ার করো, গ্রুপটা আমি ওপেন করে দিচ্ছি।
তার আগে এখান থেকে আশা করি স্ক্রিনটা দেখা যাচ্ছে। সেকেন্ড পেজে রয়েছে তোমার কোডটা সেকেন্ড পেজে রয়েছে। স্ক্রিনটা আমি হ্যাঁ আমি শেয়ার করে দিচ্ছি, সেকেন্ড পেজে রয়েছে। আমি জাস্ট একটা দুটো সেন্টেন্সে যদি সম্ভব হয় একটু ফিডব্যাক শেয়ার করো। গ্রুপটা দেখো ওপেন আছে, গ্রুপটা ওপেন আছে, যদি একটা দুটো সেন্টেন্সে যদি সম্ভব হয় একটু ফিডব্যাক শেয়ার করি, যদি সম্ভব হয়, আবারও বলছি যদি সম্ভব হয় একটু ফিডব্যাক শেয়ার করি। দেখো গ্রুপটা ওপেন আছে, যদি সম্ভব হয় একটা দুটো সেন্টেন্সে যদি একটু ফিডব্যাক শেয়ার করি। গ্রুপটা ওপেন আছে, যদি একটা দুটো সেন্টেন্সে সম্ভব হয় একটু ফিডব্যাক শেয়ার করো প্লিজ। গ্রুপটা ওপেন আছে দেখো, যদি একটা দুটো সেন্টেন্সে পারো একটু ফিডব্যাক শেয়ার করো। আবারও বলছি ভালো, খুব ভালো, দারুণ এরকম না লিখে যদি একটা দুটো সেন্টেন্সে পারো, যদি একটা দুটো সেন্টেন্সে লিখতে পারো তাহলে একটু শেয়ার করো। যারা অ্যাপ্লাই করার লিঙ্কের কথা বলছো, দেখো একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক তোমার সাথে শেয়ার করা হয়েছে, ওখানে দেখো এই সংক্রান্ত সমস্ত রকমের ইনফরমেশন দেওয়া আছে। শুধু ইএমআরএস না, যত যা রিক্রুটমেন্ট আর সবকিছুর নোটিফিকেশন বা তার ডিটেলস তুমি ওখান থেকে পেয়ে যাবে। যে হোয়াটসঅ্যাপ চ্যানেলটার কথা বলছি ওখানে দেখো সবকিছু ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে? কারণ এগুলো এতগুলো গ্রুপে শেয়ার করাই সম্ভব না। আর 1 মিনিটের মধ্যে গ্রুপটা বন্ধ করে দেবো। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক শেয়ার করা হয়েছে, আমি আরো একবার শেয়ার করে দেবো। হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক আজই আমি শেয়ার করেছি, সকাল 11:30 কাছাকাছি দেখবে আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক শেয়ার করেছি। কারণ এগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি বা এতগুলো গ্রুপে শেয়ার করা সম্ভব না, তার জন্য পার্টিকুলার হোয়াটসঅ্যাপ চ্যানেলটা রয়েছে যেখানে সমস্ত কিছু শেয়ার করা হয়। টাইম হয়ে যাচ্ছে, আমি গ্রুপটা বন্ধ করে দেবো। আমি কোর্টে চলে গেলাম। থ্যাংক ইউ সবাইকে যারা ফিডব্যাক শেয়ার করলে, অসংখ্য ধন্যবাদ যারা ফিডব্যাক শেয়ার করলে। চলো, যেটা বলার, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে টাইপ করে পাঠাবে, কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না।
আবার বলছি শুধুমাত্র টাইপ করে পাঠাবে, এই জায়গাটা মাথায় রাখবে, কারণ এটা কিন্তু সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে যাবে, অর্থাৎ কোনো রকম যে ম্যানুয়ালি পাঠানো হচ্ছে এরকমটা কিন্তু নয়। আবারও বলছি সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে যাবে। তো কোনো অবস্থাতে স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, মানে ইমেজ পাঠাবে না, তাহলে তোমার কাছে কিন্তু যাবে না। আবারও বলছি ইমেজ পাঠালে তোমার কাছে কিন্তু যাবে না। তাই অবশ্যই এই জায়গাটা মাথায় রাখবে, ইমেজ পাঠাবে না, শুধুমাত্র লিখে পাঠাবে। আবারও বলছি ম্যাক্সিমাম 2-3টে ওয়ার্ড থাকতে পারে, যেটা শেয়ার করতে খুব বেশি হলে 10 সেকেন্ড লাগতে পারে। নেক্সট যেটা বলার যে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, অন্য কোনো ফরম্যাটে পাঠাবে না, যে টেক্সট মেসেজ করছো বা অন্য কোনো ফরম্যাটে পাঠাচ্ছ হবে না। নিচে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বার হোয়াটসঅ্যাপ করবে। আবারও বলছি প্রথম কথা যে এই নাম্বারটা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই, তুমি যে গ্রুপে ক্লাসের লিঙ্ক পাও সেই গ্রুপে কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা নেই। তাই অবশ্যই যে নাম্বারটা শেয়ার করা আছে সেই নাম্বারে তোমায় কিন্তু তোমার সিক্রেট কোড শেয়ার করতে হবে, যে নাম্বারটা নিচে দেওয়া আছে। আর এটা বলার অপেক্ষা রাখে না, সিক্রেট কোড প্রতিবার পাল্টাবে, কারণ যেটা আজ এখনো পর্যন্ত তোমাদের কাছে সিক্রেট যে আমি শেয়ার করে দেবো সেটা সিক্রেট থাকছে না। নেক্সট একটা কথা বলার যে আগামীকাল টিচিং অ্যাপটিটিউড থাকবে, মানে আমাদের এই এন্টায়ার জেনারেল পেপারের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ, মানে কোন একটা ইন্ডিভিজুয়াল সাবজেক্ট একক সাবজেক্ট হিসাবে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই টিচিং অ্যাপটিটিউড। ঠিক আছে, 30 নম্বর থাকবে এই টিচিং অ্যাপটিটিউড থেকে। তো আগামীকাল টিচিং অ্যাপটিটিউডের ক্লাস থাকবে ঠিক সন্ধ্যে 6টা থেকে, কেউ লাইভ ক্লাস মিস করবে না। আবারও বলছি খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, যারা বিএড করেছো, যারা এডুকেশন নিয়ে পড়েছো, তারা বেশ কিছুটা এর সাথে অনেকটা পরিচিত আছো, কিছু না কিছু জানো অবশ্যই। তো এইরকম আর কি। তো এটাই আর কি বলার যে আগামীকাল ঠিক সন্ধ্যে 6টা থেকে টিচিং অ্যাপটিটিউড ক্লাস থাকবে, কেউ লাইভ ক্লাস মিস করবে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার কাছে সমস্ত কিছু মিস হয়ে যাবে। আমি কোডে চলে গেলাম। কোডটা হচ্ছে এটা মাই ইয়ার 2025, এই যে যেটা আমি বক্স করে দিচ্ছি এটাই হচ্ছে কোড। মনে দেখো ঠিক এতটুকু লিখতে তোমার দেখো কতটুকু সময় লাগতে পারে। মাই ইয়ার 2026, মাই ইয়ার 2026, এটা হচ্ছে সিক্রেট কোড। আর নাম্বারটা হচ্ছে 6291515880, 6291515880, এটা হচ্ছে নাম্বার। ঠিক আছে, তো কোড এটাকে শুধুমাত্র টাইপ করে পাঠাও, মাই ইয়ার 2026, আর হোয়াটসঅ্যাপ করবে 6291515880, 6291515880, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, 6291515880, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। আর কোডটা হচ্ছে মাই ইয়ার 2026, মাই ইয়ার 2026, মাই ইয়ার 2026, আর হোয়াটসঅ্যাপ করবে 6291515880, 6291515880। মনে রাখবে এই নাম্বারটা শুধুমাত্র, মানে এই নাম্বারটা তোমাদের গ্রুপে নেই। আবার বলছি এই নাম্বারটা তোমাদের গ্রুপে নেই, এবং এই নাম্বারটাতে তোমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে, অন্য কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে কিন্তু তোমার কাছে যাবে না। মাই ইয়ার 2026 এটা হচ্ছে কোড, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 6291515880। আশা করি সবাই পেয়ে গেছো। নেক্সট কোশ্চেন হচ্ছে কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে। গতকাল যারা শেষ পর্যন্ত ক্লাস করেছিল একমাত্র তারাই রিলেট করতে পারবে যে কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে। আর আরেকটা কথা বলেছি যে আমি আরো একবার তোমাদের সাথে ওই এটা পাঠিয়ে দিচ্ছি, যে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক, ওখান থেকে তোমরা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। আবারও বলছি এই হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। তাই আমি বলবো হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করো, এবং একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও দেওয়া আছে। ওই টেলিগ্রাম চ্যানেল থেকে প্রতিদিনের তোমার প্রিপারেশনের একটা জায়গা অবশ্যই ওখান থেকে পাবে। এখানে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক একই মেসেজের মধ্যে দেওয়া আছে, পারলে ওই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে জয়েন করে যাও। ওখান থেকে সমস্ত এই ইনফরমেশন গুলো, মানে এটা প্রতিদিনের প্রিপারেশন তোমার ওখান থেকে কিন্তু হয়ে যাবে। আমি আরো একবার শেয়ার করে দিচ্ছি, তোমরা সামনে থাকতে আমি শেয়ার করে দিচ্ছি। আর আগামীকাল যেটা বললাম যে আগামীকাল টিচিং অ্যাপটিটিউড ক্লাস রয়েছে, তো আগামীকাল লাইভ ক্লাস কেউ মিস করবে না। হ্যাঁ, সন্ধ্যে 6টা থেকেই হবে, মানে এই কয়েকদিন, এরপর সন্ধ্যে 6টায় কোনো ক্লাস হবে না। ঠিক আছে, আপাতত এই কয়েকদিন যে 4 দিনের আমাদের শিডিউল শেয়ার করা আছে, এই 4 দিন পর্যন্তই কিন্তু এটা থাকবে। এর পরবর্তীতে কিন্তু এরকম হবে না। আবারও বলছি এর পরবর্তীতে কিন্তু এরকম ভাবে তোমার সন্ধ্যে 6টা থেকে ক্লাস থাকবে না। আমি এই ব্যাপারগুলো রিজনিং ক্লাস, মানে শনিবার দিন রিজনিং ক্লাস রয়েছে, তো শনিবার রিজনিং ক্লাসে আমি এইগুলো নিয়ে ডিটেলসে জানিয়ে দেবো। শনিবার যে রিজনিং ক্লাস রয়েছে সেই ক্লাসে আমি ডিটেলসে জানিয়ে দেবো যে তোমার
কিভাবে কি হবে বা কিভাবে কি টাইমিং কি হবে, মানে নতুন ব্যাচ সম্পর্কে তার টাইমিং কি হবে, বা ডিউরেশন, তারপরে তোমার রুটিন, সাপ্তাহিক রুটিন কি হবে, কোন কোন স্যার ম্যাডাম ক্লাস নেবেন। কারণ এখানে আমরা মাত্র কয়েকটা সাবজেক্টেরই বলতে পারো ক্লাস করছি, এখনো অনেকগুলো সাবজেক্ট কিন্তু রয়েছে। হ্যাঁ থাকবে, মানে কিছু ক্লাস যেহেতু আমাদের সপ্তাহে ক্লাসের সংখ্যা চলে আসবে প্রায় 10-11টা, কারণ হাতের সময় কম কম 10-12টা ক্লাস চলে আসবে পার উইকে। তো 7 দিনে যদি আমাকে 10 থেকে 11টা ক্লাস করতে হয়, তাহলে কিছু ক্লাস কিন্তু সন্ধ্যে 7টাতে চলে যায়। আমাদের মূলত দুটো স্লটে ক্লাস হয়, সন্ধ্যে 7টা আর রাত 9টা, এই দুটো স্লটেই মূলত ক্লাস হয়। তো এই দুটো স্লটের মধ্যে কিছু ক্লাস থাকবে সন্ধ্যে 7টায়, কিছু ক্লাস থাকবে রাত 9টায়। যারা একটু এই যে ম্যাচিওর যে ব্যাচগুলো আছে, ইএমআরএস, নেটের ব্যাচ, টেটের ব্যাচ, এগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্লাসই রাত 9টাতে থাকে। কারণ এখানে অনেকে আছে যারা বিভিন্ন রেসপন্সিবিলিটির সাথে যুক্ত রয়েছে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আবারও বলছি, কিছু ক্লাস সন্ধ্যে 7টায় থাকবে, ম্যাক্সিমাম ক্লাসই রাত 9টা থেকে করা হবে। ঠিক আছে? কিন্তু যেহেতু 7 দিনে আমাদেরকে 10-11টা ক্লাস করতে হচ্ছে কি 12টা ক্লাস করতে হচ্ছে, কারণ এই ক্লাসের সংখ্যা বাড়বে। আমি প্রথম কথা, কম ক্লাসের সিলেবাস শেষ করতে পারি না, কম ক্লাসের সিলেবাস শেষ করা পছন্দ করি না। আর যেহেতু সামনে পরীক্ষা, হাতে সময় খুব কম, সেক্ষেত্রে আবারও বলছি নাম্বার অফ ক্লাস কিন্তু বাড়বে। কিন্তু কখনো এরকম মনে হবে না যে যাই হোক করে যেভাবে খুশি সিলেবাস শেষ হয়ে গেল। তো সেই জন্য বলছি একটু এই জায়গাটা খেয়াল রেখো, রেডি থেকো। মানে আমি রবিবার দিন ক্লাসে এই সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দেবো। আগামীকাল সন্ধ্যে 6টা থেকে টিচিং অ্যাপটিটিউড ক্লাস থাকবে, মিস করবে না। কারণ আমাদের এই জেনারেল পেপারের জন্য টিচিং অ্যাপটিটিউড খুব গুরুত্বপূর্ণ। আর এই মুহূর্তে আমরা জেনারেল পেপার ছাড়া অন্য কোনো জায়গায় ফোকাসও করতে পারবো না। মানে অনেকে সাবজেক্টের জন্য বলছিলে, কিন্তু সেই হিসাবে হাতে সময় নেই। মানে একবার ভাবো একবার যে আমি যেখানে বলছি যে শুধুমাত্র জেনারেল পেপারে 11-12টা ক্লাস হয়ে যাবে, ঠিক আছে, এরপরে যদি সাবজেক্ট তুমি নিতেই পারবে না বা ঠিকঠাক পড়াশোনাই করতে পারবে না। তো আমাদের যে যেরকম রয়েছে আর কি, 20-21 তারিখ নাগাদ আমাদের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে ইএমআরএস এর, তার পরপরই আমরা কিন্তু সাবজেক্টের ক্লাসগুলো শুরু করার চেষ্টা করব। বুঝতে পারলাম? তো এর মধ্যে কিন্তু শুধুমাত্র আমাদের জেনারেল পেপারটাই থাকছে বা জেনারেল পেপারটাই হবে। কারণ এর বাইরে আমরা কিন্তু সেইভাবে সময় পাচ্ছি না, সেই অর্থে সময় পাচ্ছি না। আমি আবারও বলছি, 2 মাস বা 2 মাসেরও কম সময় রয়েছে আমাদেরকে, তার মধ্যে এতগুলো সাবজেক্টের জায়গা শেষ করতে হবে। তাতে করে এরকম ভাবে কিন্তু হবে যে কোন একটা সপ্তাহে হিন্দি একটা ক্লাস, তো পরের সপ্তাহে হিন্দি আবার 2টো ক্লাস হলো। কারণ আলটিমেট আমাদের জায়গাটা তো কমপ্লিট করতেই হবে, আদারওয়াইজ আমরা সিলেবাস শেষ না করে আমরা পরীক্ষা হলে যাবো কি করে। তো এখানে এতগুলো সাবজেক্ট, মানে আমি যেটা দেখিয়েছিলাম, গতকালও দেখিয়েছিলাম, আমি যদি বলি যে রিজনিং, টিচিং অ্যাপটিটিউড, আইসিটি, তারপর মানে আইসিটি বলতে হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ওদিকে পেডাগজি বা এনইপি 2020, এদিকে হিন্দি, ইংলিশ, বাংলা, তিনটে রয়েছে। যারা নন টিচিং পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের জন্য ম্যাথ, মানে এই ক্লাসের মধ্যে সমস্ত কিছু থাকবে। অর্থাৎ কোনো একজন ক্যান্ডিডেট, সে ধরে নাও যে টিচিং এবং নন টিচিং দুটোর জন্য অ্যাপ্লাই করছে, তাহলে এই কোর্সের মধ্যে সে সবকিছু পেয়ে যাবে। ঠিক আছে? অর্থাৎ ধরে নাও তুমি শুধুমাত্র টিচিং এর জন্য অ্যাপ্লাই করছো, তাহলে তুমি ম্যাথের ক্লাস করবে না, কিন্তু তোমার এই কোর্সের মধ্যে ম্যাথের ক্লাস আসবে, এটা বলতে চাইছি। বুঝতে পারলাম? কিন্তু ম্যাথের যদিও গভীরতা বা খুব বেশি কিছু নেই, 10 নম্বর থাকছে ম্যাথে। তো সেই হিসাবে ওই অ্যারিথমেটিক, মেনসুরেশন, এই জায়গার মধ্যে কিন্তু আমাদের ব্যাপারটা ঘোরাঘুরি করছে। হ্যাঁ বলো, বা আমাকে পার্সোনালি ফোন করে নিতে পারো। আমি বলবো যে কোনো দিন সকাল 11টার পর আমাকে ফোন করে নিতে পারো, যে কোনো দিন সকাল 11টা থেকে বিকেল 5টা, এই টাইমে ফোন করে নিতে পারো। ইভিনিং টাইমে ফোন করার ক্ষেত্রে অসুবিধা আছে, কারণ এই ধরো এখন প্রায় 9টা 35 বাজে, এই ক্লাস ছেড়ে আমাকে আবার নতুন আর একটা ক্লাসে বসতে হবে। তো সেই জন্য বলছি যে ইভিনিং টাইমে এই অসুবিধাগুলো কিন্তু রয়েছে, ব্যারিয়ার গুলো রয়েছে, একটু প্লিজ কোঅপারেট করবে। সব থেকে বেস্ট হয় ডে টাইমে ফোন করো। এতগুলো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে তাও খুঁজে পাচ্ছ না? আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি যে গ্রুপে আছো সেই গ্রুপের অ্যাডমিনদেরকে দেখো, দেখেছো? দুটো অ্যাডমিনের পাশে দেখো ব্লু টিক চিহ্ন রয়েছে। হোয়াটসঅ্যাপ বা যে কোনো কিছুর পাশে ব্লু টিক চিহ্ন থাকার অর্থ জানো, আমাকে আর বলার দরকার নেই। যেগুলো কিন্তু মেটা ভেরিফাইড বা হোয়াটসঅ্যাপ ভেরিফাইড নাম্বার। ওই যে দুটো নাম্বারের পাশে দেখো ব্লু টিক চিহ্ন রয়েছে না, ওই দুটো নাম্বারই আমার কাছে রয়েছে। অন্যান্য নাম্বারগুলো আছে, আমি বলবো ওই দুটো নাম্বারকে চিনতে তোমার সুবিধা হবে। ওই দুটো নাম্বারকে তুমি এই করো, ওই দুটো নাম্বারে ফোন করো, দেখো পেয়ে যাবে। ঠিক আছে? আমি তো এখন একটা নাম্বার থেকে ফোন করলাম, দেখো সেই নাম্বারের পাশে ব্লু টিক চিহ্ন রয়েছে। যে নাম্বার থেকে আমি এখন তোমাকে মেসেজ করলাম গ্রুপে, দেখো ওই নাম্বারের পাশে ব্লু টিক চিহ্ন রয়েছে।
চাইলে ওই নাম্বারও ফোন করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে জয়েন করে যাও, ওখান থেকে দেখো প্রচুর ইনফরমেশন পেয়ে যাবে, যে কোনো রকম যে কোনো প্রকার রিক্রুটমেন্ট রিলেটেড যা কিছু সব ওখান থেকে পেয়ে যাবে। তাই বলবো ওই গ্রুপটাকে অবশ্যই ফলো করো, ওই গ্রুপটাকে দেখো। আর একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক শেয়ার করেছে, ওখানেও তাই, যে প্রতিদিন 20টা করে কোশ্চেন সাবজেক্ট ওয়াইজ তুমি পেয়ে যাবে। ঠিক আছে, আমি আরো একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক শেয়ার করে দেবো, যেখান থেকে তোমাদের অন্যান্য জায়গার প্রিপারেশন গুলো চলে আসবে, যেমন সিডিপি বা এনইপি 2020 এই জায়গাগুলো প্রিপারেশন চলে আসবে। এক্সাম ডেট নিয়ে একটু কনফিউশনের জন্য ফর্ম ফিল আপ করিনি। 14 ডিসেম্বর তো সেট এক্সাম আছে, তাই একটু কনফিউশনে আছে। দেখো 13 তারিখে আমাদের এটা রয়েছে, ঠিক আছে, 13 তারিখে রয়েছে তোমার এটা, আমি একবার দেখে বলে দিচ্ছি। 14 তারিখে রয়েছে সেট এক্সাম, আর 13 তারিখ, 20 তারিখ, 21 তারিখ এই 3 দিন রয়েছে পরীক্ষা। ঠিক বলছি তো? 13, 20 আর 21, 13, 20, 21 এই 3 দিন হচ্ছে তোমার এ পরীক্ষা, কি বলে ইএমআরএস। 13, 20 আর 21 এই 3 দিন হচ্ছে ইএমআরএস পরীক্ষা। আর তোমার সেট পড়ছে 14 ডিসেম্বর, সেট পড়ছে 14 ডিসেম্বর। ঠিক আছে, কারণ আমাদের এই ব্যাচগুলো আলাদা আলাদা করে রয়েছে, তো সেই জন্য বলছি যে এগুলোর ক্ষেত্রে অসুবিধা হবে না, ওগুলো শেয়ার করাই আছে, ওইগুলো সব দেখো। ঠিক আছে, আর আর যেটা বলার যে কমেন্ট বক্স বন্ধ করলে তোমাদেরই অসুবিধা হবে, কারণ যে যখন কোশ্চেন আনসার চলছিল সেক্ষেত্রে তোমরা করতে পারছিলে, আনসার করতে পারছিলে না। তো ওরকম 2-4 জন থাকবেই, যাদের কোনো কিছু করার ক্ষমতা নেই, তারা এগুলো করে বেড়াবে, অথচ একবারের জন্য কোনো মেসেজ করছে না বা কোনো কিছু না, যে ঠিক আছে এই অসুবিধা বলে দেখি, বা এত গালাগালি যখন জানে তো একবার হোয়াটসঅ্যাপ করে গালাগালি কিন্তু প্র্যাকটিস করে নিতে পারতো, সেটাও করছে না, শুধুমাত্র এখানে এসে। কারণ এখান থেকে আমি নাম্বারটা পাবো না, আমি শুধুমাত্র জিমেলটাকে ব্লক করে দিতে পারি, যে কোনো একটা পার্টিকুলার জিমেল থেকে ক্লাসটা করছে, আমি জিমেলটাকে ব্লক করতে পারি। তো জিমেল জানা মানে তার নাম্বার জানা নয়, কারণ আমার একটা জিমেলের এগেনস্ট অনেকগুলো নাম্বার থাকে, একটা নাম্বার এগেনস্ট অনেকগুলো জিমেল থাকতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই আর কি, যাই হোক, যেটা বলার আর কি, যে আগামীকাল টিচিং অ্যাপটিটিউড ক্লাস থাকবে সন্ধ্যে 6টা থেকে, আবারও বলছি সন্ধ্যে 6টায় আমাদের ক্লাস থাকবে না, মানে এই পরিবর্তনগুলো আসবে এর পরবর্তী যে নতুন ব্যাচ হবে, যে প্রথমত 2 ওয়ে কমিউনিকেশনের সুযোগ থাকবে, অর্থাৎ একই সঙ্গে ক্লাসের মধ্যে এই এখন যেমন তোমাকে মেসেজ করে জিজ্ঞাসা করতে হচ্ছে স্যার এটা কি, স্যার ওটা আর একবার রিপিট করুন, স্যার এটা বুঝতে পারলাম না, এই ব্যাপারগুলো থাকবে না। ঠিক আছে, তো সেই জায়গাটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, মানে তুমি সাথে সাথে কোশ্চেন করতে পারছো, এই 2 ওয়ে কমিউনিকেশন সুযোগ থাকবে। নাম্বার 2, এর পরবর্তীতে সিক্রেট কোড বলে কিছু কিছু থাকবে না, মানে নতুন ব্যাচের সিক্রেট কোড বলে কিছু থাকবে না। এটা গেল নাম্বার 2। আর নাম্বার 3 যেটা বললাম, যে তোমার এটা কি বলে, যে এই টাইমিংটা টাইমিংটা হচ্ছে তোমার সন্ধ্যে 7টা অথবা রাত 9টা, এই দুটো স্লটে থাকবে। আমি এগুলো শনিবার যে রিজনিং ক্লাস রয়েছে সেখানে আমি ডিটেলসে জানিয়ে দেবো, মানে শুধুমাত্র মুখে মুখে না, একদম রিটেন আকারে, লিখিত আকারে তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। ঠিক আছে, আমি সবকিছু ওই শনিবার দিন ক্লাসে শেয়ার করে দেবো, এটা কোর্স ফি থেকে শুরু করে অ্যাডমিশনের প্রসেস, সাপ্তাহিক রুটিন, ক্লাসের টাইমিং, ক্লাসের ডিউরেশন, কোর্সের ডিউরেশন, বা আদার্স যা কিছু দরকার, আমি শনিবার যে রিজনিং ক্লাস রয়েছে সেখানে শেয়ার করে দেবো। আমি আবারও বলছি, সময় কম, তাতে করে নাম্বার অফ ক্লাস বাড়বে। আমি আগে 11-12টা বলছিলাম, 12টার জায়গায় 13টা লাগবে, আমি আছি। কখনো এরকম মনে হবে না যে যাই হোক করে সিলেবাস শেষ হয়ে গেল, যে 4টে হিন্দি গ্রামার ক্লাসে হিন্দি গ্রামার শেষ, এরকমটা আমি আবার বলছি কখনো হবে না। মানে যেহেতু সময় কম, প্রত্যেকটা সাবজেক্ট কে করতে হবে, কারণ হিন্দি গ্রামারে যদি 10 নম্বর থাকে, তাহলে টিচিং অ্যাপটিটিউডে 30 নম্বরে তার ডেপথ তুলনামূলক বেশি, তার জন্য সময় বেশি দিতে হবে। তো সেইভাবেই আর কি, কারণ অন্যান্য সব সাবজেক্ট রয়েছে আমাদেরকে। জিকের মধ্যে যদি বলি, এক জিকেতে 3জন ফ্যাকাল্টি লাগবে, কারণ জিকের মধ্যে তোমার হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, ওদিকে সায়েন্স, এই জায়গাগুলো রয়েছে। একটা দুটো কোশ্চেন আসলেও তা আসবে, আমাকে তো অ্যাটলিস্ট সিলেবাসের জায়গাটা শেষ করতে হবে, তো জিকেতে 3টে ক্লাস চলে আসবে। ঠিক আছে, তো তারপরে রিজনিং রয়েছে, ম্যাথ রয়েছে, হিন্দি, বাংলা, ইংলিশ 3টেই রয়েছে। আবারও বলছি নাম্বার অফ ক্লাস বাড়বে, আমি যেটা বলছি হয়তো 11-12, সেটাই দেখবে 12-13 কি 13-14 পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আবারও বলছি যে কখনো এমন মনে হবে না যে যাই হোক করে সিলেবাস শেষ হয়ে গেল, যাই হোক করে সিলেবাস শেষ হয়ে গেল, এটা কখনোই তোমার কাছে মনে হবে না।
সিলেবাস অতি ধৈর্যের সাথে শেষ করা হবে, তাতে নাম্বার অফ ক্লাস বাড়বে। আমি সমস্ত কিছু শনিবার সন্ধ্যে 6টায় যে অঙ্কের ক্লাস, রিজনিং ক্লাস থাকবে, রিজনিং ক্লাস আমি নিজে থাকবো, সেই ক্লাসে আমি এই সমস্ত ডিটেলস শেয়ার করে দেবো। ঠিক আছে, আমি আজ লিভ করলাম, বিদায় নিলাম তোমাদের থেকে। অন্য ক্লাস রয়েছে, তো মানে অন্য ক্লাস বলতে প্রাইমারি টেটের ক্লাস রয়েছে, প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, এদের যে ক্লাস রয়েছে। তো যেটা বলার আর কি, যে আগামীকাল টিচিং অ্যাপটিটিউড ক্লাস থাকবে, কেউ ক্লাস মিস করবে না, সেক্ষেত্রে তুমি কিন্তু সমস্ত কিছু মিস করে যাবে। আবারও বলছি, গ্রুপে আর কোনো কিছু শেয়ার করা হবে না, অর্থাৎ এই যা কিছু গ্রুপে যে পর্যন্ত শেয়ার করা হয়ে গেছে, এর পরবর্তীতে কিন্তু গ্রুপে আর কোনো কিছু শেয়ার করা হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, গুড নাইট।